যাচ্ছি। চাঁদনির আব্বু হঠাৎ বলে উঠল, চাঁদ, আমি আফতাব চৌধুরীর সাথে কথা বলেছি। তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নাও, আমাদের বের হতে হবে। চাঁদনি, আব্বু আজই যেতে হবে? আসলে আমার লাবু আর জায়মার সাথে অনেক কথা জমে আছে। তাছাড়া বাড়ির কারো সাথে এখনো ঠিকভাবে কথা হয়নি। কাল যাই প্লিজ আব্বু। আহ্লাদি সুরে। চাঁদনির মুখের কথা কেড়ে নিয়ে চাঁদনির আম্মু বলতে লাগল, ঠিকই তো চাঁদের আব্বু, মেয়েটা কাল মা এলো, এখনো পর্যন্ত ঠিকভাবে কথাও বলতে পারলাম না। তুমি কি না আজ ওকে নিয়ে বের হয়ে যাচ্ছ কাজে লাগানোর জন্য? বিরক্তি নিয়ে। চাঁদনির আব্বু, চাঁদের আম্মু, না বুঝে এত পটর পটর করো কেন? আফতাব চৌধুরী কাল দেশের বাহিরে চলে যাবে ওনার হসপিটালের কোনো কাজে। তাই তিনি আজই বলেছে চাঁদকে নিয়ে যাওয়ার জন্য। তাছাড়া ওনার বড় ছেলে কালই ব্যাংকক থেকে এমবিবিএস ডিগ্রি নিয়ে ফিরেছে। আজ ওনার ছেলেকে হসপিটালের সব দায়িত্ব বুঝিয়ে দিবে। কর্মরত সব ডক্টরদের সাথে পরিচয় করিয়ে দিবে, সাথে চাঁদেরও। উনি যাওয়ার পর যেন কোনো গড়বড় না হয়, তাই উনি চাইছে চাঁদের জয়েনিংটা আজই করে নিতে। উনাকে আমি কালই বলে দিয়েছি চাঁদ একজন হার্ট স্পেশালিস্ট। উনার হসপিটালে একজন হার্ট স্পেশালিস্ট এমনিতেও দরকার। তাই উনি আর দেরি করতে চাইছে না। এবার চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, চাঁদ, মা, জায়মা আর লাবিবা তো উড়ে যাচ্ছে না। জায়মার বিয়ে আমরা এই বাড়ি থেকেই দিব, এই নিয়ে মিনারের পরিবারের সাথে আমাদের কথা হয়ে গেছে। মিনার হল জায়মার উডবি, আফতাব চৌধুরী ও কোনো আপই করেনি। সো বিয়ে হওয়া অবধি জায়মা এই বাড়িতেই থাকবে। শুধু জায়মা না, তোমার বড় খালামনি, ছোট খালামনি, তোমার মামা, মামানি এবং ওদের পুরো পরিবার আমাদের বাড়িতেই থাকবে। আর রইল লাবিবার কথা। লাবিবা ও আজ থেকে আমাদের সাথে থাকবে। মি পারভেজের সাথে আমি কথা বলে নিব। মি পারভেজ হল লাবিবার বাবা। লাবিবা না আঙ্কেল, এটা হয় না। তাছাড়া আমার জামা কাপড়, প্রয়োজনীয় সব জিনিসই বাড়িতে। আমি বরং জায়মার বিয়ের আগের দিন চলে আসব। চাঁদনি, এই ফইন্নি, চুপ কর। না হয় আমার স্পেশাল থেরাপি দিতে হবে তোকে। নিশ্চয়ই ভুলে যাসনি আমার স্পেশাল থেরাপি। হাত উঠিয়ে দাঁত কিরমির করে। লাবিবা গালে হাত দিয়ে বলল, মনে আছে বইন। তাহলে এবার শুন, তোর বাড়ি যাওয়া হবে না। আর যদি ও যাস, বিকেলের মধ্যে আবার ফিরে আসবি তোর প্রয়োজনীয় জিনিস যা যা লাগে সব নিয়ে। আব্বু আঙ্কেলের সাথে কথা বলে নিবে। এই বিষয়ে আমি আর কিছু শুনতে চাই না, ব্যাস। চাঁদনি এবার আয়মনকে উদ্দেশ্য করে বলল, আয়মন ভাইয়া, আজ কি তুই অফিস যাবি? আয়মন, এই তো নাস্তা সেরেই রেডি হয়ে বের হব। কেন বলতো? চাঁদনি, তুই অফিসে যাওয়ার সময় জায়মাকে ওর বাড়িতে ড্রপ করে দিবি? আয়মন মনে মনে বলতে লাগল, ঈশ্বর, এই কথাটার জন্যই তো এতক্ষণ ওয়েট করছিলাম। চাঁদ বোন আমার, তুই তো আমার মনের কথাই পড়ে নিলি। আমার মনে তো অলরেডি লাড্ডু ফুটা শুরু করে দিয়েছে। রুমে গিয়ে দরজা আটকিয়ে আগে লুঙ্গি ডান্স দিতে হবে, তারপর রেডি হওয়া যাবে। চাঁদনি, এই ভাইয়া তুই চুপ করে আছিস কেন? তুই না পারলে বল, সাব্বির ভাইয়াকে বলছি। আয়মন, এই নানা, আমি কখন বললাম যে পারবো না? আমি ইওকে ড্রপ করে দিব। সাব্বিরকে লাগবে না। এক নিঃশ্বাসে। লাবিবা, আরে চাঁদ, আমি একা যেতে পারবো। বাড়ির রাস্তা কি আমার অচেনা নাকি? আয়মন ভাইয়া তো অনেক বিজি মানুষ, আমাকে ড্রপ করতে গেলে উনার অনেক টাইম লস হবে। আয়মন, বেশি কথা বলা আমার একদম পছন্দ না লাবিবা। আমি কি একবারও বলেছি যে তোমার জন্য আমার টাইম লস হবে? তাড়াতাড়ি খেয়ে গাড়ির সামনে চলে এসো, আমি রেডি হয়ে আসছি। বলেই আয়মন উঠে গেল মুখে গম্ভীর ভাব নিয়ে। সবাই খাওয়া দাওয়া করে যে যার কাজে চলে গেল। নাদিয়া, সাদিয়া, রুহি কলেজে চলে গেল। নাদিয়া আর রুহি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে আছে।
আর সাদিয়া ইন্টার ফার্স্ট ইয়ার। নাদিয়া আর রুহি সেই মেজ। সাদিয়া ওদের চেয়ে 1 বছরের ছোট। ওরা এক কলেজেই পড়ে। চাঁদনি, কায়রা, লাবিবা আর জায়মা চলে গেল চাঁদনির রুমে। চাঁদনির সাথে কায়রাও যাবে। অ্যাসিস্ট্যান্ট বলে কথা, আর লাবিবা রেডি হচ্ছে বাড়ি যাওয়ার জন্য। জায়মা বসে বসে ওদের রেডি হওয়া দেখছে। এদিকে সাব্বির তো আকুপাকু করছে চাঁদনিকে কিভাবে বলবে সে ও ওদের সাথে হসপিটাল যেতে চায়। কায়রাকে দেখার সুযোগ সে মিস করতে চায় না। সাব্বির কি আছে ওই মেয়ের মধ্যে? প্রথম দেখার পর থেকেই নিজেকে কন্ট্রোল করা যাচ্ছে না। সারাক্ষণ শুধু তাকিয়ে থাকতে মন চায়। 1 মিনিটের জন্যে ও শান্তি পাচ্ছি না। ভালোবেসে ফেললাম না তো? সাব্বির কিছুক্ষণ ভেবে বলল, ভালোবাসি, ভালোবাসি, খুব ভালোবাসি কায়রা। এবার শুধু তোমার মন পর্যন্ত পৌঁছানোর পালা। তোমার মনে আমার প্রেমের ঘণ্টা বাজানো ছাড়া যে আমি নিস্তার পাচ্ছি না। মুচকি হাসি দিয়ে। ওই দিকে জায়মা, জানিস চাঁদ মিনারের বড় ভাই না খুব রাগী আর বদমেজাজি। মেয়েদের নাকি একদম সহ্য করতে পারে না। বিয়ের নাম একদমই শুনতে পারে না। তাই তো বড় ভাইকে রেখে ছোট ভাইকে বিয়ে দিয়ে দিচ্ছে, তাও আবার আমার সাথে। নাক মুখ কুচকে। তবে উনার মতো সুদর্শন ছেলে নাকি পৃথিবীতে দুটো নেই। যেমন এটিটিউড তেমন ড্যাশিং আর হ্যান্ডসামও। চাঁদনি বাহেরকম ছেলেই তো আমি বশ হিসেবে চেয়েছিলাম। ভালোই হলো বল প্রয়োজন ছাড়া আমার ধারে কাছে ও ঘেঁষবে না। তবে জায়মা, তোর কি মিনারকে পছন্দ না? ওর কথা বলেই নাক মুখ কুচকে নিলি? নাকি মিনারের চেয়ে ওর বড় ভাইকে বেশি মনে ধরেছে? দাঁত কেলিয়ে। জায়মা, ধুর বাবা, আমি তো উনাকে দেখিনি। যতটুকু শুনেছি তাই বললাম। তবে কিছুটা মনে ধরেছে। বাপরে, মিনারের বাচ্চা যদি এই কথা শুনে আমাকে আস্ত চিবিয়ে খাবে। ঢং ঢং, সবই ঢং বুঝলি চাঁদ? সারাক্ষণ আমাকে ফোন দিয়ে মিনারের গুণ কীর্তন করতে করতে জ্বালিয়ে মারে। দিনের বেলা আমাকে জ্বালায় আর রাতের বেলা ওই মিনারের সাথে ইটিস পিটিস করে। ফোনের মাঝেই জ্যোৎস্না বিলাস আর চাঁদ বিলাস সেরে নেয়। এখন আবার মিনারের বড় ভাইকে ও মনে ধরেছে। কি মেয়েরে মায়েরি! বলেই জোরে জোরে হাসতে লাগলো লাবিবার সাথে চাঁদনি আর কায়রাও। জায়মা, তোদের সবগুলাকে নিয়ে এখন টয়লেটে চুবামু। তোদেরকে বলাটাই আমার ভুল হয়েছে। বলেই মুখটা কালো করে ফেলল। চাঁদনি, জায়মা, বনু প্লিজ রাগ করিও না। রাগলে তোমাকে শেওড়া গাছের পেতনির মতো লাগে। দাঁত কেলিয়ে। কায়রা, ওয়াটে ভালোবাসা জায়মা আপু। ফোনের মাঝেই চাঁদ বিলাস আবার জ্যোৎস্না বিলাসও। এই চাঁদনি আপু, আমার এখনই জায়মা আপুর লাভ স্টোরি শুনতে মন চাচ্ছে। চাঁদনি হসপিটালে যেতে না হলে এখনই জায়মার পুরো লাভ স্টোরি শুনে নিতাম। ব্যাপার না কায়রা, লাবু, বিকেলে আসলেই আমরা ছাদে গিয়ে জমিয়ে আড্ডা দিব আর জায়মার লাভ স্টোরি শুনব। খুশি? কায়রা এক গাল হেসে বলল, হুম আপু, খুব খুশি। জায়মা, এই চাঁদ, তোর একটুও লজ্জা করে না বড় বোনের লাভ স্টোরি শুনতে চাস? চাঁদনি, এই শুন জায়মা, তুই মাত্র আমার 2 ঘন্টার বড়। তাছাড়া তুই তো শুধু আমার বোন না, ফ্রেন্ডও। সেই ক্লাস 6 থেকে আমরা একসাথে এক স্কুলে, এক কলেজে, একই ভার্সিটিতে পড়েছি, সাথে লাবুও। সো আমরা বোন কম, ফ্রেন্ড বেশি। জায়মা, হয়েছে বনু, তাড়াতাড়ি রেডি হয়ে নে, খালু আবার রেগে যাবে দেরি হলে। অবশ্য তোর সাথে কখনো রাগ দেখায় না খালু। তুই তো উনার খুবই আদরের মেয়ে। এক গাল হেসে। চাঁদনি, হুম তা ঠিক। আব্বু আমাকে খুবই ভালোবাসে। শুধু আব্বু কেন, এই বাড়ির প্রতিটা মানুষই আমাকে খুব ভালোবাসে। আরেক জন ও খুব ভালোবাসত ঠিক আব্বুর মতো, বলেই মুখটা কালো করে ফেলল। লাবিবা কথা ঘুরানোর জন্য বলল, এই চাঁদ, তোর রেডি হওয়া শেষ হলে চল তাড়াতাড়ি নিচে যাই।
না হয় তোর দজ্জাল ভাই আমার গর্দান নিবে একটু দেরি করে ফেললে। বলেই জিভ কেটে ফেলল। চাঁদনি এক চোখ উঁচু করে বলল, এই তুই আমার ভাইয়াকে কি বললি? দজ্জাল? লাবিবা আমার কি দোষ? আমাকে তো কায়রা বলল তোর আয়মন ভাই নাকি দজ্জাল। তাই আমি ও বলে ফেললাম, ইনোসেন্ট ফেস করে। চাঁদনি এবার কায়রার দিকে তাকালো। কায়রা তো ভয়ে অলরেডি কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। আর মনে মনে বলছে, ঈশ্বর সেই লাবিবা আপুর পেটে কোনো কথাই থাকে না। কি দরকার ছিল আমাকে ফাঁসানোর? চাঁদনি কায়রার কাঁপাকাঁপি দেখে ফিক করে হেসে দিল। চাঁদনির হাসি দেখে কায়রা, লাবিবা আর জায়মা ও হেসে দিল। চাঁদনি আমার ভাই রেগে লেগে দজ্জাল রূপ ধারণ করে ঠিকই, কিন্তু যখন মন ভালো থাকে তখন ভাইয়ার মতো ভালো মানুষ পৃথিবীতে আর দুটো হয় না। তাছাড়া আমার ভাইয়ার মনটা খুবই ভালো। তবে একটা দোষ, ভাইয়া অল্পতেই রেগে যায়। লাবিবা মনে মনে বলতে লাগল, এটা আমার চেয়ে ভালো কে জানে। সত্যি মানুষটা খুব অদ্ভুত। মাঝে মাঝে বুঝতে পারি না, তবে বুঝতে খুব মন চায়। জিসান চলে যাওয়ার পর একমায় উনিই আমার পাশে ছিলেন। আমাকে সবসময় বুঝিয়েছেন, সান্ত্বনাও দিয়েছেন। হালকা হেসে ওইদিকে আয়মন রুমে গিয়ে ঠাস করে দরজা বন্ধ করে রাগে ফুঁসতে ফুঁসতে বলতে লাগল, এই লাবিবাটা সবসময় আমার বাড়া ভাতে হাত ঢুকিয়ে দেয়। কি দরকার ছিল ন্যাকামো করে বলার, ভাইয়া অনেক বিজি মানুষ, আমাকে নিয়ে গেলে টাইম লস হবে। মুখ বেঁকিয়ে বেঁকিয়ে, আমি কি কখনো ওকে কাজের দোহাই দিয়েছি নাকি? কাজের চেয়ে ও সে অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে। আপসোস এতটা বছরে ও মেয়েটা আমাকে বুঝল না। আদৌ কখনো বুঝবে সে বিষয়ে আমি যথেষ্ট সন্দিহান। মন খারাপ করে। চাঁদনি একটা সাদা সালোয়ার স্যুট পরল উইদাউট এভনি সাজগোজ। চোখে ও কাজল পরে নি, ঠোঁটে ও লিপস্টিক দেয়নি। চুলগুলো মাঝখানে সিথি করে ছেড়ে দিয়েছে। মাথায় উড়না পেঁচিয়ে নিয়েছে। এই সাজেই চাঁদনিকে অপরূপা লাগছে। লাবিবা পিঙ্ক কালারের একটা সালোয়ার স্যুট পরেছে আর ঠোঁটে হালকা পিঙ্ক কালার লিপস্টিক। চুলগুলো উঁচু করে ঝুটি করে নিয়েছে। আর কায়রা রেডি হচ্ছে তো হচ্ছেই। সে সাজগোজের ব্যাপারে খুবই সেন্সিটিভ। মেরুন কালারের গাউন, সাথে মেরুন কালারের হালকা লিপস্টিক, চোখ ভর্তি কাজল। এখন চুলে খোপা করতে ব্যস্ত সে। চাঁদনি, লাবিবা আর জায়মা হা করে দেখছে কায়রার কাণ্ড। অন্যদিকে আয়মন ব্লু কালার শার্ট, সাথে ইন করা কালো প্যান্ট। শার্টের উপর একটা কালো কোট, হাতে ব্র্যান্ডেড কালো ঘড়ি, চুলগুলো হালকা স্পাইক করা, আর চোখে কালো চশমা পরে বের হয়ে গেল বাড়ির বাইরে পার্ক করে রাখা গাড়ির দিকে। এই গেট আপেই আয়মনকে জাস্ট ওয়াও লাগছে। গাড়ির কাছে যাওয়ার সাথে সাথেই সাব্বির এসে হাজির। সাব্বিরকে দেখে আয়মন চশমার উপর দিয়ে চোখ দুটো নাচিয়ে বলল, এত সেজেগুজে কই যাস? হোয়াইট শার্ট, কালো প্যান্ট, চুলগুলো খুব দারুণভাবে স্পাইক করে, হাতে কালো ঘড়ি, চোখে কালা চশমা। কোনো মেয়েকে পটানোর ধান্দা আছে নাকি? ডেবিল মার্কা হাসি দিয়ে সাব্বির মনে মনে বলল, আয়মনের বাচ্চা, আমি এখন চাইলে তোকে অনেক কথা শোনাতে পারতাম, কিন্তু না, এখন তোকে রাগালে চলবে না। তোকে এখন আমার খুবই দরকার, কারণ তোর কথা মামু ফেলতে পারে না। বলেই মেয়েদের মতো হেলেদুলে হেসে হেসে বলল, ভাইয়া শুন না। আয়মন, এই তুই মেয়েদের মতো এভাবে হেলেদুলে হাসছিস কেন? তোকে আবার হিজড়ায় পায়নি তো? দাঁত কেলিয়ে সাব্বির মনে মনে বলল, বি কুল সাব্বির, বি কুল। এখন ওকে ঘাটানো যাবে না, না হয় আমার কাজ হাসিল হবে না। সাব্বির একটা মলিন হাসি দিয়ে বলল, দুদিন পর বিয়ে করব, বউ বাচ্চা নিয়ে সুখে সংসার করব, আর তুই কিনা আমাকে হিজড়া বানিয়ে দিচ্ছিস?
সাব্বিরের কথা শুনে আয়মনের কাশি উঠে গেল। কাশতে কাশতে বলল, এই তোর হয়েছে কি বলতো? একের পর এক শখ দিয়েই যাচ্ছিস। একে তো সকাল সকাল ঘুম থেকে উঠে সবার সাথে ব্রেকফাস্ট করলি, তারপর বললি কাল থেকে অফিসও যাবি, এখন আবার বলছিস দুদিন পর বিয়ে করে নিবি, বাচ্চা বাপ ও হয়ে যাবি। এতদিন তো বলতি কাজ আর বিয়ে এ দুটোই তোর দ্বারা হবে না। হঠাৎ করে কি হলো যে মন মর্জি 440 ডিগ্রি এঙ্গেলে ঘুরে গেল? আর তোর লজ্জা করল না বড় ভাইয়ের সামনে বিয়ের কথা বলতে? তাও আবার বড় ভাইয়ের আগে। সাব্বির ভাইয়া, তুই আমার জাস্ট 1 বছরের বড়। তোর জন্য আমার ও বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। বাবা মা এত করে তোকে বিয়ের কথা বলছে, তারপর ও তুই রাজি হচ্ছিস না। অবশ্য হবিই বা কি করে, তুই তো তোর প্রিয়তমাকে মনের কথাটাই বলতে পারিসনি। বলেই দাঁত কেলিয়ে হাসি দিল। আয়মন মনে মনে বলল, ও মাই গড, এই সাব্বির কি আমার ডায়েরি পড়ে নিয়েছি নাকি? আমি তো শুধু ডায়েরিতেই আমার মনের কথা লিখি, আর লাবিবাকে প্রিয়তমা বলে ও সম্বোধন করি। আয়মন এবার চোখ রাঙিয়ে বলল, তুই আমার পার্সোনাল ডায়েরি পড়লি কেন? জানিস না কারো পার্সোনাল জিনিসে হাত দিতে নেই? সাব্বির, বাহরে, তুই তো আমার এক মায়ের পেটেরই ভাই। তোর যা কিছু আছে সবই আমার। আমাদের মধ্যে পার্সোনাল বলতে কিছুই নেই, শুধু ভাবি ছাড়া, থুককু লাবিবা ছাড়া। দাঁত কেলিয়ে আয়মন নাক মুখ খিচে বলল, এসব কথা যদি তৃতীয় কোনো ব্যক্তি জানে আমি তোকে খুন করে ফেলব। সাব্বির, তুই আমার ভাই কিনা সন্দেহ হয়। সেই 6 বছর আগে থেকে তুই লাবিবাকে ভালোবাসিস, কিন্তু এখনো পর্যন্ত মনের কথাটাই বলতে পারলি না। কি রে তুই? ওকে ফাইন, তুই যদি বলতে না পারিস তো আমি আজ লাবিবাকে সবটা বলে দিব। ডেবিল মার্কা হাসি দিয়ে আয়মন সাব্বিরের হাত ধরে ইনোসেন্ট ফেস নিয়ে বলল, সাব্বির ভাই আমার, প্লিজ এখন ওকে কিছু বলিস না। কিছুদিন পর সঠিক সময় বুঝেই আমি ওকে আমার মনের কথা জানিয়ে দিব। সাব্বির আয়মনের হাতটা ঝেড়ে দিয়ে শার্টের কলার ঠিক করতে করতে বলল, ওকে, আমি এখন লাবিবাকে কিছুই বলবো না, তবে আমাকে একটা হেল্প করতে হবে তোর। রাজি হলে বল, না হয় আমি লাবিবাকে সবটা। সাব্বির আর কিছুই বলতে পারল না, এর আগেই আয়মন বলে উঠল, ওকে ওকে বল, কি হেল্প করতে হবে তোর? সাব্বির ডেবিল মার্কা হাসি দিয়ে মনে মনে বলল, বায়া উঠ পাহাড়কে নিচ। কণ্ঠস্বর ঠিক করে বলল, আমাকে চাঁদনির সাথে হসপিটাল যেতে সাহায্য কর। মামুকে বলবি আমি ওদের সাথে যাব। ব্যাস এটুকুই। আয়মন, আজব, তুই হসপিটাল যেয়ে কি করবি? তুই তো পড়েছিস ইংলিশ নিয়ে, হঠাৎ ডাক্তারি পেশায় এও ইন্টারেস্ট আসল কোথা থেকে? ব্রু নাচিয়ে সাব্বির, তোকে যেটা বলছি সেটা করবি কিনা বল, না হয় আমি লাবিবাকে। দাঁত কেলিয়ে আয়মন, এই তুই কি আমাকে ব্ল্যাকমেইল করছিস? চোখ লাল করে সাব্বির, হুম ধরে নিতে পারিস। আর কি যেন বললি? আমার ডাক্তারি পেশায় এত ইন্টারেস্ট আসছে কোথা থেকে? তাহলে শুন, ডাক্তারি পেশায় আমার কোনো ইন্টারেস্টই নেই। আমার ইন্টারেস্ট তো অন্য কিছুতে, সেটা তুই কয়েকদিন পরেই বুঝবি। আমি তো আবার তোর মতো না যে দেবদাস হয়ে ঘুরব, আমার একদম অপেক্ষা জিনিসটা ভালো লাগে না। ভাব নিয়ে আয়মন মাথা মুন্ডু, কিছুই বুঝছি না, হসপিটালে যাওয়ার সাথে আমার দেবদাস হওয়ার কি সম্পর্ক? এক মিনিট, তুই কি বললি আমি দেবদাস? আমি আবার কবে ছ্যাঁকা খেলাম? উত্তেজিত কণ্ঠে সাব্বির, ছ্যাঁকা নয়তো কি? অবশ্য ছ্যাঁকা খাসনি, তবে খাবি, এই ভয়ই তো লাবিবাকে কিছু বলতে পারছিস না। ধুর বাবা, আমি ও না, কাকে কি বলছি? কপালে হাত রেখে, এই শুন, তোর এত কিছু না বুঝলেও চলবে। যেটা বলেছি সেটা করবি কি না বল?
রাগী কণ্ঠে। আয়মনের সব কথা মাথার উপর দিয়ে গেল। তারপর হাবলা মার্কা ফেস করে বলল, ওকে। আর মনে মনে বলতে লাগল, আমার ও সময় আসবে। উইদিন লেজ গুটিয়ে পালানোর ও সময় পাবি না। অন্যদিকে জামান আহমেদ, চাঁদনির আব্বু, এসে হাজির উনার গাড়ির সামনে। জামান আহমেদকে দেখে আয়মন আর সাব্বির চুপ হয়ে গেল। সাব্বিরকে দেখে জামান আহমেদ বলল, কি রে সাব্বির, তুই এখানে? এই সময় তো তোকে বাড়িতে দেখা যায় না। ফ্রেন্ডদের সাথে আবার ঝগড়া করেছিস না তো? উদ্বিগ্ন হয়ে সাব্বির পিছনের চুলগুলো টেনে বলল, তেমন কিছু না মামু। আসলে আজ মোড ছিল না ওদের কাছে যাওয়ার। কিছুক্ষণ পর চাঁদনি, লাবিবা আর কায়রা এসে হাজির হয়ে গেল। আয়মন লাবিবাকে দেখে একটা কাশি দিল, আর সাব্বির তো ড্যাব ড্যাব করে শুধু কায়রাকেই দেখছে। কারণ কায়রাকে একটা কিউট পরীর মতো লাগছে। হঠাৎ আয়মনের চোখ গেল সাব্বিরের দিকে। সাব্বিরের চোখকে ফলো করে দেখল সাব্বিরের চোখ কায়রাতে আটকে আছে। আয়মন মনে মনে বলল, ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। দাঁড়া সাব্বিরা, আমাকে ব্ল্যাকমেইল করার মজা তোকে দেখাব। তবে এখন না, আজ না হয় তোর কথা মেনেই নিলাম। শত হলে ও ছোট ভাই তুই আমার। জামান আহমেদ, চাঁদ, কায়রা গাড়িতে উঠে পড়ো। আমি ড্রাইভ করব। এদিকে সাব্বির আয়মনকে এক নাগারে চিমটি দিয়েই যাচ্ছে, আর আস্তে আস্তে আয়মনের কানে কানে বলছে, তাড়াতাড়ি বল। মামু তো গাড়িতে উঠে যাচ্ছে। যদি না বলিস আমি কিন্তু লাবিবাকে। আয়মন একবার চোখ রাঙিয়ে সাব্বিরের দিকে তাকিয়ে জামান আহমেদকে বলতে লাগল, মামু, মামু শুনো না। তোমার তো অনেক বয়স হয়েছে, কি দরকার বলো এতদূর ড্রাইভ করে যাওয়ার? এক নিঃশ্বাসে জামান আহমেদ ভ্রু কুঁচকে বলল, তাহলে কে ড্রাইভ করবে? মতিন মিয়া তো বাড়িতে গেছে গতকাল। মতিন মিয়া ছাড়া তো আমাদের আর কোনো ড্রাইভারও নেই। তাই আজ আমাকেই ড্রাইভ করে যেতে হবে। আয়মন, আমি বলছি কি মামু, মতিন আঙ্কেল নেই তো কি হয়েছে? সাব্বিরের দিকে ইশারা করে বলল, আমাদের বাড়িতে তো একজন অকর্মের ঢেকি পড়েই রয়েছে। কাজকর্ম তো নাই, সারাক্ষণ ঘুরঘুর করে, তুমি বরং ওকেই ড্রাইভার হিসেবে নিয়ে যাও। বলেই দাঁত কেলিয়ে হাসতে লাগল। কারোরই বুঝতে বাকি রইল না যে আয়মন কার কথা বলছে। সাব্বির তো এদিকে রাগে ফুঁসছে আর মনে মনে বিড়বিড় করে বলছে, দাঁড়া আয়মনের বাচ্চা, এই অপমানের রিভেঞ্জ আমি নিয়েই ছাড়ব। আয়মন সাব্বিরের চোখ মুখের করুণ অবস্থা দেখে কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, এটা ছাড়া আর কোনো উপায় ছিল না ভাই। সরি। সবার সামনে তোর ইজ্জতের ফালুদা বানানোর জন্য। চাপা হাসি দিয়ে জামান আহমেদ, আয়মন, ও তো তোর ছোট ভাই, এভাবে বলছিস কেন? অবশ্য তুই কথাটা মন্দ বলিসনি, সাব্বিরকে নিয়ে যেতেই পারি, তবে ড্রাইভার হিসেবে না, আমার ছেলে হিসেবে। ও যেহেতু আজ বের হয়নি, সো আমাদের সাথে ঘুরে আসতে পারে। আর চাঁদনির হসপিটালটা ও দেখে আসল। সাব্বিরের কাঁধে হাত রেখে মামুর মুখ থেকে এই কথা শুনে তো সাব্বিরের মুখে বিশ্বজয়ের হাসি। আয়মন, ওকে, তাহলে এই কথাই রইল। মামু, তুমি চাঁদ, কায়রা আর সাব্বিরকে নিয়ে বের হয়ে যাও। আর আমি লাবিবাকে ওর বাড়ি ড্রপ করে দিয়ে অফিসে চলে যাব। এই কথা বলেই আয়মন চশমাটা চোখে দিয়ে ভাব নিয়ে সাব্বিরকে বলল, সাবধানে ড্রাইভ করবি। আয়মন হাতে চাবি ঘুরাতে ঘুরাতে গাড়ির ভেতর ঢুকে গেল। লাবিবা ও আয়মনের পিছু পিছু গিয়ে আয়মনের পাশের সিটে বসে সিট বেল্ট লাগিয়ে নিল। আয়মন একবার লাবিবার দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট করে দিল। ওইদিকে সাব্বির গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল। সাব্বিরের পাশে জামান আহমেদ বসতে নিলেই সাব্বির বলে উঠল, আহ মামু, তুমি কি বলো তো?
এতদিন পরে চাঁদকে পেলে তুমি কিনা চাঁদকে রেখে আমার সাথে বসতে এলে? জামান আহমেদ পিছনে তো 3 জন বসা যাবে না। সাব্বির 3 জন বসতে কে বলেছে? তুমি আর চাঁদ পিছনে বসো। আর ওই কায়রা নাটায়রা ওকে বলো সামনে এসে বসতে। ভাব নিয়ে কায়রা এবার তেলে বেগুনে জলে বলে উঠল, এই যে মি সাব্বিরা, আমার নাম টায়রা না, আমার নাম কায়রা। সাব্বির ওই একই হল। মিস টায়রা প্লিজ কথা না বাড়িয়ে সামনে এসে বসে পড়ুন, আমাদের লেট হয়ে যাচ্ছে। লুকিং গ্লাসে তাকিয়ে চুল ঠিক করতে করতে, চাঁদনি এই ভাইয়া তুই কি শুরু করলি? মেয়েটাকে এভাবে রাগিয়ে ঠিক করছিস না তুই। ও যদি একবার রেগে যায় না, তোর মাথার চুল একটাও থাকবে না। ভীষণ ঝগড়াটে, দাঁত কেলিয়ে কায়রা আপু তুমিও, মুখ গোমরা করে। সাব্বির শুন চাঁদ তোর ভাই, ও কিন্তু ওর থেকে কম যায় না। ভাব নিয়ে জামান আহমেদ কি শুরু করলি তোরা? 2 ভাই বোন মিলে আমার ছোট মেয়েটাকে এভাবে রাগাচ্ছিস? আমার কায়রা মাকে একদম রাগাবি না। কায়রা যাও তুমি সামনে গিয়ে বসে পড়। কায়রার মাথায় হাত রেখে জামান আহমেদ পিছনে গিয়ে চাঁদনির সাথে বসে পড়ল আর কায়রার আগে ফুঁসতে ফুঁসতে সাব্বিরের পাশের সিটে বসে পড়ল। সাব্বির সামনের দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট করে দিল। অন্যদিকে আয়মন একমনে গাড়ি চালাচ্ছে আর কিছুক্ষণ পর পর লাবিবার দিকে তাকাচ্ছে। লাবিবা হঠাৎ আয়মনের দিকে তাকিয়ে বলল, আচ্ছা আপনি সকালে আমাকে এভাবে থামিয়ে দিলেন কেন? জিসানের ব্যাপারটা চাঁদকে বলতে দেননি কেন? আয়মন ড্রাইভ করতে করতে বলল, আসলে লাবিবা আমি চাই না চাঁদ তোমার অতীত ঘাঁটতে গিয়ে আবার ওর নিজের অতীতে হারিয়ে যাক। তোমার অতীতের সাথে কিন্তু চাঁদের অতীতও জড়িয়ে আছে, সেটা তুমি ভালো করেই জানো। একবার যেহেতু তোমার মুখ থেকে জিসানের ব্যাপারটা জেনেছে, তাহলে ও পুরো ঘটনাটাই খুঁটিয়ে খুঁটিয়ে বের করে নেবে। চাঁদ মায় কাল এলো আর আজই তুমি ওকে এই ব্যাপারে জানিয়ে একদম ঠিক করনি। তাছাড়া জিসানের ব্যাপারটা উঠে আসলেই তুমি মন মরা হয়ে যাও, এমনকি কান্না পর্যন্ত করো, সেটা আমার একদমই সহ্য হয় না। লাবিবা চাঁদকে এত তাড়াতাড়ি ব্যাপারটা জানানো আমার ঠিক হয়নি। সরি, মাথা নিচু করে, আচ্ছা আমার কান্না আপনার সহ্য হয় না কেন? কৌতূহলী দৃষ্টিতে আয়মন লাবিবার দিকে তাকিয়ে বলল, সেটা তোমার না জানলেও চলবে। কিছুক্ষণ পরই লাবিবার বাড়ির সামনে গাড়ি থামল। লাবিবা গাড়ি থেকে নেমে বাড়ির দিকে হাঁটা ধরলেই আয়মন পিছন থেকে বলে উঠল, লাবিবা বিকেল 5টায় তৈরি হয়ে থেকো। অফিস থেকে ফেরার সময় তোমাকে নিয়েই একেবারে বাড়ি যাব। লাবিবা একটা মিষ্টি হাসি দিল, যার অর্থ সে রাজি। আয়মন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে লাবিবার যাওয়ার পথে। উফফি মিষ্টি হাসিটাই তো 6 বছর আগে আমাকে ঘায়েল করেছিল। বুকে হাত দিয়ে অন্যদিকে সাব্বির ড্রাইভ করছে কম, কায়রাকে দেখছে বেশি। কায়রার দৃষ্টি জানালার দিকে, এক মনে তাকিয়ে আছে সে। আর কিছুক্ষণ পর পর খোপা থেকে ছুটে যাওয়া ছোট ছোট চুলগুলো কানের পিছে গুজে দিচ্ছে। এই দৃশ্য দেখে তো সাব্বিরের প্রাণ যায় যায় অবস্থা। সাব্বির মনে মনে বলছে, ইস যদি একবার ওর চুলগুলো ছুঁয়ে দিতে পারতাম। ওর খোপায় যদি একটা টকবগে লাল গোলাপ গেঁথে দিতে পারতাম, তাহলে হয়তো সৌন্দর্যটা আরও 3 গুণ বেড়ে যেত। কায়রা হঠাৎ জানালা থেকে মুখ সরালেই সাব্বিরের সাথে চোখাচোখি হয়ে যায়। কায়রা এক ভ্রু কুঁচকে বলল, কি? সাব্বির সাথে সাথে চোখ নামিয়ে ড্রাইভিংয়ে মন দিল। কিছু বলতে ইচ্ছে হচ্ছিল না তার। মুগ্ধতা তাকে থ করে দিয়েছে। চাঁদনি তার আব্বুর বুকে মাথা রেখে চোখ বন্ধ করে আছে। কিছুতেই সে জানালার বাইরে মুখ করে বসবে না। কারণ নূরের একদমই পছন্দ ছিল না জানালার বাহিরে মুখ করে রাখা।
এতে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। নূর চাঁদনির ব্যাপারে খুব পজিটিভ ছিল, কিন্তু চাঁদনির খুব ভালো লাগে জানালার বাহিরে মুখ করে প্রকৃতিকে উপভোগ করা। কিছুক্ষণ পরেই গাড়ি এসে থামল এভারগ্রিন হসপিটালের সামনে। এক এক করে সবাই গাড়ি থেকে নেমে গেল। জামান আহমেদ চাঁদনিকে তার এক বাহুতে আবদ্ধ করে হাঁটা ধরল আর সাব্বিরকে বলল কায়রাকে নিয়ে আসতে। এ কথা শোনার সাথে সাথেই সাব্বির কায়রার এক হাত নিজের হাতে আবদ্ধ করে নিল। কায়রা চোখ লাল করে বলল, এই আপনি আমার হাত ধরেছেন কেন? সাব্বির মামুই তো বলল তোমাকে নিয়ে যেতে। এক চোখ উঁচু করে। কায়রা আব্বু আমাকে নিয়ে যেতে বলেছে কিন্তু হাত ধরতে বলেনি। ছাড়ুন আমার হাত। হাত মুচড়াতে মুচড়াতে। সাব্বির এই যে মিস্টায়রা আমার কোনো ইচ্ছে নেই আপনার হাত ধরার। আপনি এই শহরে নতুন এসেছেন, যদি পথ ভুলে হারিয়ে যান তো সব দোষ আমার কাঁধে এসে পড়বে। তাই হাতটা ধরতে হচ্ছে। আর তাছাড়া সাব্বির আহমেদ যার তার হাত ধরে না। আপনার চেয়ে কত সুন্দরী সুন্দরী মেয়ে আমার পিছে লাইন দিয়ে পড়ে থাকে, তাদের দিকে তাকানোর সময় পর্যন্ত আমার নেই, আর হাত ধরা তো দূরে থাক, ভাব নিয়ে। কায়রা অট্টহাসি দিয়ে বলল, আপনার পিছে মেয়ে ঘুরে তাও আবার সুন্দরী। হা 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 হাসালেন। আপনার পিছে হিজড়া ছাড়া আর কেউই ঘুরবে না, আর সুন্দরী মেয়ে তো দূরে থাক। সাব্বির কিছু বলতে যাবে তার আগেই জামান আহমেদ হসপিটালের ভেতর থেকে সাব্বির আর কায়রাকে ডাকা শুরু করল। কায়রা সাব্বিরের হাতটা এক ঝটকায় সরিয়ে নিয়ে দিল এক দৌড়। না হয় সাব্বির আজ তার 12টা বাজিয়ে দিবে। ধুর বাবা, আজকের দিনটাই আমার খারাপ। যে যেভাবে পারছে সেভাবেই অপমান করে যাচ্ছে। কে বলেছিল প্রেমে পড়তে? প্রেমে যে কি জ্বালা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। মাথায় হাত দিয়ে। তারপর একটা মুচকি হাসি দিয়ে বলল, মিস কায়রা, কিছু দিন পরে আপনি নিজেই আমার পিছনে ঘুর ঘুর করবেন। আমাকে ভালোবাসার জন্য পাগল হয়ে উঠবেন। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ, বলেই হসপিটালের ভিতরে হাঁটা ধরল। চাঁদনি আফতাব চৌধুরীর সামনে বসে আছে। চাঁদনির সাথে কায়রাও আছে। সাব্বির আর জামান চৌধুরী অন্য পাশে বসে আছে। আফতাব চৌধুরী, তো তুমিই নাহিমা আহমেদ চাঁদনি, হার্ট স্পেশালিস্ট? কালই আমেরিকা থেকে এসেছ? এম আই রাইট? চাঁদনি, ইয়েস স্যার, ইউ আর রাইট। মুচকি হাসি দিয়ে। আফতাব চৌধুরী, স্যার না আঙ্কেল বলতে হবে। কিছুদিন পর তোমার কাজিন আমার ছোট ছেলের বউ হবে, আর তুমি কিনা আমাকে স্যার ডাকছ। খুব বাজে দেখায় ব্যাপারটা। মলিন হাসি দিয়ে। চাঁদনি, ওকে স্যার না আঙ্কেলই ডাকব। খুশি তো? খিলখিল করে হেসে। আফতাব চৌধুরী, অনেক খুশি ডিয়ার। তোমার আব্বুর মুখ থেকে তোমার এও প্রশংসা শুনেছি, তোমাকে না দেখেই তোমার ফ্যান হয়ে গিয়েছিলাম। আজ সত্যি সত্যি দেখতে পেলাম। চাঁদনি আঙ্কেল, সব বাবারাই তাদের সন্তানদের নিয়ে একটু বাড়িয়ে বলে। আফতাব চৌধুরী, নো ডিয়ার, তোমার সব ডিটেলস আমি চেক করে নিয়েছি। ইউ আর জাস্ট অলরাউন্ডার। বাট একটা জিনিস খুব খারাপ লেগেছে যখন শুনলাম তুমি টানা 1 বছর কোমায় ছিলে। ভাগ্য ভালো ছিল বলে 1 বছরের বেশি সময় লাগেনি তোমার ঠিক হতে। ইউ আর সো স্ট্রং গার্ল। এতটা উইক হয়েও তুমি নিজের ক্যারিয়ার ধরে রেখেছ। নিজেকে একজন ডক্টর হিসেবে প্রুফ করেছ। চাঁদনি, হুম আঙ্কেল, অনেক স্ট্রং আমি। তাই তো এত কিছুর পরেও এখনো বেঁচে আছি। জোরপূর্বক হাসি দিয়ে। আফতাব চৌধুরী, হুম বেটা, অনেক স্ট্রং তুমি। আমার হাতে সময় খুব কম, তাহলে এবার মূল কথায় আসি। হাতের ঘড়ির দিকে তাকিয়ে। কাল থেকেই তুমি হসপিটালে রোগী দেখা শুরু করে দিবে। একটু পরেই আমার বড় ছেলে চলে আসবে।
ওর সাথে তোমার পরিচয় পর্বটা সেরেই আমাকে ফ্লাইট ধরতে হবে। আমার অবর্তমানে হসপিটালের সব দায়িত্ব আমার বড় ছেলের। আমার ছেলে ও অনেক স্ট্রং একজন ডক্টর, ঠিক তোমার মতো। হালকা হেসে চাঁদনি, আঙ্কেল, আপনি যেহেতু এও স্ট্রং একজন ডক্টর, আপনার ছেলে ও অনেক স্ট্রং হবে, এটাই স্বাভাবিক। তাহলে আঙ্কেল, কাল থেকেই আমি রোগীদের সেবায় লেগে পড়ব। ওহো, আর একজনের সাথে তো আপনার পরিচয় করাতে ভুলেই গেছি। আঙ্কেল, সি ইজ কায়রা, মাই অ্যাসিস্ট্যান্ট। কায়রাকে উদ্দেশ্য করে আফতাব চৌধুরী। হায় কায়রা, মুচকি হাসি দিয়ে কায়রা কিছু বলতে যাবে তার আগেই কায়রার ফোনে কারো কল আসল। কল রিসিভ করার সাথে সাথেই ওই পাশ থেকে বলে উঠল, আমি সাদমান। চাঁদনিকে ফোনটা দাও। কায়রার সাথে সাথেই চাঁদনিকে ফোনটা দিল। চাঁদনি ফোনটা নিয়ে বারান্দায় চলে গেল। ফোনটা কানে দিবে তার আগেই চাঁদনির চোখ আটকে গেল হসপিটালের সামনে পার্ক করে রাখা গাড়ির দিকে। সাথে সাথেই ফোনটা হাত থেকে পড়ে গেল। হঠাৎ বুকের ধুকপুকানিটা বেড়ে গেল। হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। চাঁদনি, ওই ছেলেটাকে দেখে আমার বুকটা কেঁপে উঠল কেন? প্রথমবার যখন নূর ভাইয়াকে দেখেছিলাম তখন ও ঠিক এই অনুভূতিটাই হয়েছিল। 5 বছর পর আবার একই অনুভূতি হওয়া কারণ কি? আমাকে এখনই ওই লোকটার কাছে যেতে হবে? আচ্ছা, ওই লোকটা নূর ভাইয়া না তো? বুকে হাত দিয়ে চোখে একরাশ জল নিয়ে চাঁদনি আর কিছু না ভেবেই ছুটে গেল নিচে। সে এখন আর নিজের মধ্যে নেই। মাথায় জড়ানো সাদা উড়নাটা অলরেডি মাটিতে গড়াগড়ি খাচ্ছে। বহু বছর পর কাঙ্ক্ষিত মানুষটিকে দেখার জন্য তার মন উতলা হয়ে আছে। সিঁড়ি বেয়ে নিচে নামার সময় উড়নার সাথে পা পেঁচিয়ে পড়ে যেতে নিলেই চাঁদনি কারো বুকে স্থান পায়। চাঁদনি চোখ মুখ খিচে ওই লোকটির শার্ট করে ধরে। চাঁদনি খেয়াল করল তার বুকের ধুকপুকুনিটা ক্রমশ বেড়েই যাচ্ছে। এবার চাঁদনি চোখ মেলে তাকাল। লোকটিকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করল। দুটো মানুষের মধ্যে এত মিল কিভাবে হতে পারে? সেই চোখ, সেই নাক, সেই ঠোঁট, কিভাবে সম্ভব? তবে উনি আমার নূর ভাইয়া না। চাঁদনি এক দৃষ্টিতে তাকিয়ে আছে লোকটির দিকে, আর তার চোখ দিয়ে অনবরত পানি পড়েই যাচ্ছে। ওই লোকটি রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে চাঁদনির দিকে, মনে হয় এখনই কষে দুটো থাপ্পড় দিবে। চাঁদনি তাড়াতাড়ি ওই লোকটির থেকে নিজেকে সরিয়ে নিল। তারপর উড়না ঠিক করতে ব্যস্ত হয়ে গেল। ওই লোকটি দাঁত কিরমির করে চাঁদনির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, হোয়াট দ্য হ্যাল ইজ দিস? নিজেকে সামলাতে না পারলে কি দরকার বাহিরে বের হওয়ার? দিলও আমার শার্টটাকে নোংরা করে। আসলে আপনারা মেয়েরা এরকমই, সুন্দর ছেলেদের দেখলেই গায়ে ঢলে পড়তে মন চায়। ব্লাডি বিচ। এজন্যই মেয়েদের একদম সহ্য হয় না। চাঁদনি শুধু ওই লোকটির দিকে তাকিয়ে আছে। লোকটির কথায় কি রিয়েক্ট করবে সে ভেবে পাচ্ছে না। মনে মনে বলছে, এটা কখনো আমার নূর হতে পারে না। আমার নূর কখনো কারো সাথে বাজে বিহেভ করতে পারে না। আর ওর চাঁদ পাখির সাথে তো কখনোই না। দেখতে এক হলে কি হবে? ভিতরের মানুষটা সম্পূর্ণ আলাদা। তাহলে কি পৃথিবীতে একজন মানুষের অনুরূপ আরেকজন মানুষেরও অস্তিত্ব আছে? সবাই ওদের দিকে তাকিয়ে আছে। হসপিটালের ম্যানেজার তো অলরেডি কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। ওই লোকটি এবার চাঁদনিকে ধাক্কা দিয়ে শার্ট ঝাড়তে ঝাড়তে উপরে চলে গেল। সাথে ম্যানেজারও। চাঁদনি টাল সামলাতে না পেরে দেয়ালের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যেতে নিলেই একজন মহিলা ডক্টর চাঁদনিকে ধরে ফেলে আর বলে, স্যারের তরফ থেকে আমি আপনাকে সরি বলছি ম্যাম। মাথা নিচু করে, আসলে স্যার মেয়েদের একদম সহ্য করতে পারে না। তার উপর আপনি গায়ে এসে পড়েছেন।
তাই উনি প্রচণ্ড রেগে গেছে। চাঁদনি কিছু বলতে যাবে তার আগেই কায়রা চলে আসে। কায়রা চাঁদনিকে ওই অবস্থায় দেখে ওয়েজিত কণ্ঠে বলে উঠে, এই আপু, তোমার কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? আর তুমি এখানেই বা কি করছো? তোমাকে তো আমি বারান্দায় দেখেছিলাম। আপু, তোমার চোখ মুখ ফুলে আছে কেন? তুমি কি কান্না করেছ? কায়রা একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। মহিলা ডক্টর আসলে ম্যাম, স্যার উনাকে ধাক্কা। আর কিছু বলতে পারল না। চাঁদনি থামিয়ে দিল আর ইশারা করে বলল যেন কিছু না বলে। চাঁদনি এবার মহিলা ডক্টরের হাত থেকে নিজেকে ছাড়িয়ে কায়রার দিকে তাকিয়ে বলল, আসলে কায়রা, আমার খুব পানির পিপাসা পেয়েছিল, তাই নিচে এসেছিলাম পানি খেতে। হঠাৎ মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিয়েছিলাম, এর আগেই উনি আমাকে ধরে ফেলে। কায়রা এবার চাঁদনিকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ওয়েজিত কণ্ঠে বলে উঠল, আপু, তোমার কোথাও লাগেনি তো? ঠিক আছো তো তুমি? চাঁদনি মনে মনে বলল, যাক বাবা, কায়রা তাহলে আমার কথাটা বিশ্বাস করেছে। এখন যদি সত্যিটা জানত, আল্লাহই জানে কি করত। চাঁদনি একটা মলিন হাসি দিয়ে বলল, আমি ঠিক আছি কায়রা, তবে তোমার ফোনটা ঠিক নেই। পানির পিপাসায় শরীরটা খুব খারাপ লাগছিল, তাই ব্যালেন্স রাখতে পারিনি, হঠাৎ ফোনটা হাত থেকে পড়ে যায়। ঠোঁট উল্টিয়ে, কায়রা, তুমি ঠিক আছো, তাতেই আমি নিশ্চিন্ত। ফোন একটা গেলে আরেকটা আসবে, এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তাড়াতাড়ি উপরে চলো, স্যারের বদরাগী ছেলেটা চলে এসেছে। স্যার তোমাকে ডাকছে। উদ্বিগ্ন হয়ে চাঁদনির বুকের ধুকপুকটা হাজার গুণে বেড়ে গেল আর মনে মনে বলতে লাগল, তাহলে কি ওই ছেলেটিই আঙ্কেলের বড় ছেলে? আমার নূরের কার্বন কপি? আচ্ছা, ওই ছেলেটিকে দেখলে আব্বু আর সাব্বির ভাইয়ার কি রিয়েকশন হবে? ও কি আমার মতোই এতটা অবাক হবে? কায়রা চাঁদনিকে নিয়ে আফতাব চৌধুরীর কেবিনের সামনে চলে এলো। ছেলেটি আফতাব চৌধুরীকে জড়িয়ে ধরে আছে। আফতাব চৌধুরীও একগাল হেসে তার ছেলেকে জড়িয়ে রেখেছে। অন্যদিকে জামান আহমেদ আর সাব্বি ভা করে তাকিয়ে আছে। সাব্বির তো চোখের পলক ফেলতেই ভুলে গেছে। চাঁদনি দরজার বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছে, ভেতরে যাওয়ার সাহস পাচ্ছে না। আফতাব চৌধুরী তার ছেলেকে বুক থেকে সরিয়ে জামান আহমেদের সামনে এনে দাঁড় করাল আর এক গাল হেসে বলল, মিট মাই সন। হি ইজ মাহিন চৌধুরী, আমার বড় ছেলে। টানা 10 বছর পর দেশে ফিরেছে, তাও আবার একজন প্রতিষ্ঠিত এমবিবিএস ডক্টর হয়ে। এবার মাহিনকে উদ্দেশ্য করে বলল, বেটা, উনি জামান আহমেদ, মিনারের উডবি ওয়াইফের মেঝো খালু, সম্পর্কে তোমার আঙ্কেল হবে। এবার সাব্বিরকে উদ্দেশ্য করে মুচকি হেসে বলল, এই যে ইয়াং এন্ড ড্যাশিং ছেলেটাকে দেখছ, ওর নাম সাব্বির, জামান আহমেদের বড় বোনের ছেলে, তোমার ছোট ভাই হবে। মাহিন জামান আহমেদকে উদ্দেশ্য করে বলল, হায় আঙ্কেল, ভালো আছেন আপনি? হালকা হেসে জামান আহমেদ কিছুক্ষণ তাকিয়ে থেকে কাপা কাপা কণ্ঠে বলল, ভালো আছি বাবা। মাহিন এবার সাব্বিরের দিকে হাত বাড়িয়ে বলল, হায় সাব্বির। সাব্বির কিছু না বলেই দরজার দিকে হাঁটা ধরল, চোখে একরাশ জল নিয়ে। দরজার কাছে গিয়েই চাঁদনিকে দেখে থমকে যায়, কারণ চাঁদনি অলরেডি কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে রেখেছে। সাব্বির চাঁদনির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওর মাথায় হাত বুলিয়ে সামনে হাঁটা ধরে। কায়রা শুধু নির্বাক দর্শকের মতো তাকিয়ে তাকিয়ে সবটা দেখছে। আসলে কায়রা কখনো নূরকে দেখেনি, তাই সে কিছুই বুঝতে পারছে না। অন্যদিকে মাহিন আর আফতাব চৌধুরী সাব্বিরের ব্যবহারে অবাক হয়ে যায়। মাহিন তো রাগে ফুঁসছে, কারণ এই প্রথম তাকে কেউ এভাবে এভয়েড করেছে। জামান আহমেদ বুঝতে পেরেছে সাব্বিরের এমন ব্যবহারের কারণ কি।
তাই তিনি ব্যাপারটা ঘোরানোর জন্য মাহিনকে উদ্দেশ্য করে বলল, আসলে বাবা সাব্বিরের একটু আগেই একটা ইম্পর্টেন্ট কল এসেছে, তাই ওকে এখন এভাবে যেতে হলো। প্লিজ তুমি কিছু মনে করো না। ছেলেটা এমনই, অনেক বেশি খামখেয়ালি। জোরপূর্বক হাসি দিয়ে মাহিন নিজের রাগটাকে কন্ট্রোল করে বলল, ইটস ওকে আঙ্কেল, আমি কিছু মনে করিনি। আফতাব চৌধুরী হঠাৎ খেয়াল করল চাঁদনি দরজার বাহিরে দাঁড়িয়ে আছি। তাই চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, আরে চাঁদনি, তুমি ওইখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে আসো, এবার তো তোমার পালা। মৃদু হেসে চাঁদনি তাড়াতাড়ি চোখের পানি মুছে জোরপূর্বক হাসি দিয়ে বলল, আসছি আঙ্কেল। জামান আহমেদ চাঁদনির দিকে তাকিয়ে আছে। চাঁদনির চোখ মুখের অবস্থা দেখে জামান আহমেদের চোখে পানি চলে এলো। মাহিন পিছন ফিরে চাঁদনির দিকে তাকিয়ে আফতাব চৌধুরীকে বলে উঠল, ড্যাড, হু ইজ সি? কড়া কণ্ঠে আফতাব চৌধুরী, সি ইজ চাঁদনি, হার্ট স্পেশালিস্ট। আমাদের হসপিটালে আজই জয়েন করেছে। গতকাল আমেরিকা থেকে এসেছে। উইখানের একটা হসপিটালে হার্ট সার্জন হিসেবে ছিল। তাছাড়া ওর আর একটা পরিচয় আছে, ও তোমার ভাইয়ের উডবি ওয়াইফের খালাতো বোন, তোমার জামান আঙ্কেলের ছোট মেয়ে। মাহিন কড়া কণ্ঠে বলল, যে মেয়ে নিজেকে সামলাতে পারে না সে কি করে একজন ডক্টর হতে পারে ড্যাড? একটু আগেই সিঁড়ি থেকে পড়ে যেতে নিচ্ছিল, আমি না ধরলে তো হাত পা ভেঙে হসপিটালে পড়ে থাকত। মাহিন কি বলছে না বলছে সেদিকে চাঁদনির খেয়াল নেই, সে শুধু মাহিনকে দেখছে। চাঁদনির হার্টবিট বেড়ে যাচ্ছে। মাহিনের হালকা নীলমণির চোখগুলোতে চাঁদনির নেশা লেগে যাচ্ছে। কিছুতেই চোখ সরাতে পারছে না। নূরের চোখ আর মাহিনের চোখের মধ্যে চাঁদনি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছে না। তবে একটা পার্থক্য আছে, সেটা হলো চাঁদনি যখন নূরের চোখের দিকে তাকাত তখন ওর জন্য একরাশ ভালোবাসা দেখতে পেত। কিন্তু মাহিনের চোখে সে দেখতে পারছে শুধু রাগ আর ঘৃণা। মাহিন এবার চাঁদনির থেকে চোখ ফিরিয়ে নিল। কেন জানি চাঁদনির চোখগুলো তাকে খুব টানছে। এই প্রথম কোনো মেয়ের চোখে চোখ রেখে কথা বলেছে মাহিন। জামান আহমেদ দৌড়ে তার মেয়ের কাছে গেল আর বলল, প্রিন্সেস, তুমি ঠিক আছো তো? চাঁদনি কিছু না বলেই তার বাবাকে জড়িয়ে ধরল। আফতাব চৌধুরী ও চাঁদনির কাছে এসে বলে উঠল, চাঁদনি, তোমার কোথাও লাগেনি তো? আর প্লিজ তুমি আমার ছেলের কথায় কিছু মনে করো না। ও একটু এমনই, হুটহাট রেগে যায়। আর রেগে গেলে কখন কাকে কি বলে মাথায় থাকে না। মাহিন, ড্যাড, আমি রাগের মাথায় কিছু বলিনি। এই মেয়েটা একটু আগে যা করেছে তাই বলেছি। এত কেয়ারলেস হলে সে রোগীদের কেয়ার রাখবে কি করে? আনসার মি ড্যাড। ঝাঝালো কণ্ঠে আফতাব চৌধুরী, বেটা প্লিজ কুল ডাউন। চাঁদনির প্রতি আমার বিশ্বাস আছে। সে নিশ্চয়ই রোগীদের খুব ভালোভাবে খেয়াল রাখবে। ওই দিকে তো কায়রা রেগে বোম হয়ে আছে। আর তাহলে চাঁদনি আপু আমাকে মিথ্যা বলেছে। আপু ওই মহিলাটির সাথে ধাক্কা খায়নি, খেয়েছে ওই বদরাগী বজ্জাতটার সাথে। দাঁড়া বদরাগী বজ্জাত, তোর চ্যাটাং চ্যাটাং কথা এখন বন্ধ করব। হঠাৎ কায়রা বলে উঠল, এক্সকিউজ মি মাহিন স্যার। কায়রা চাঁদনির আপুর অ্যাসিস্ট্যান্ট। 3 বছর ধরে আপুর সাথে আছি। কখনো আপুকে রোগীর প্রতি কেয়ারলেস হতে দেখিনি। নিজের জীবনের ঝুঁকি নিয়ে ও আপু রোগীদের খেয়াল রেখেছে। এ বিষয়ে আমি আপনাকে 100% গ্যারান্টি দিতে পারি। সময় হলে না হয় সবটা দেখে নিবেন। আর ওই সময় আপু পানি খাওয়ার জন্য তাড়াহুড়ো করে নিচে নামার সময় আপনার সাথে ধাক্কা খায়। তার মানে এটা প্রমাণ হয় না যে আপু কেয়ারলেস। হালকা হেসে মাহিন কায়রার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ও কনফিডেন্স? ওকে সময় হলে দেখা যাবে কে কতটা কেয়ারিং।
আর কি বললেন, পানি খাওয়ার জন্য নিচে নেমেছিল? ড্যাডের কেবিনে অলরেডি দুটো ফিল্টার আছে, তাহলে নিচে যাওয়ার কি দরকার ছিল? বলেই মাহিন প্যান্টের পকেটে হাত গুজে পিছনে ঘুরে গেল। কায়রা ভাবতে লাগল, আসলেই তো পানি তো কেবিনেই ছিল, তাহলে আপু নিচে গেল কেন? মাহিনের প্রশ্নের জবাব কি দিবে কায়রা ভেবে পাচ্ছে না। এবার চাঁদনি কথা ঘোরানোর জন্য আফতাব চৌধুরীকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেল, আপনার ছেলের মনে হয় আমাকে উনার হসপিটালের জন্য পারফেক্ট ডক্টর হিসেবে যোগ্য মনে হচ্ছে না। রোগীদের সেবার জন্য উনি আমাকে নিরাপদ মনে করছে না, তাই আমি চাই না আমার জন্য উনি নিরাপদহীনতায় ভোগুক। আমার মনে হয় না এখানে আর 1 মিনিটও দাঁড়ানো ঠিক হবে। আমি আসি আঙ্কেল। চাঁদনি পিছনে ঘুরতে নিলেই মাহিন চিৎকার দিয়ে বলে উঠল, আমি কি আপনাকে যেতে বলেছি? আপনার যোগ্যতাকে জাজ করার আমি কেউ না। আর রইল রোগীদের নিরাপত্তার কথা, সে বিষয়ে আপনার অ্যাসিস্ট্যান্ট আমাকে যথেষ্ট গ্যারান্টি দিয়েছে। তাই আমি আপনাকে একটা সুযোগ দিতে চাই। আর একটা কথা মন দিয়ে শুনুন, একটু আগে যে ঘটনাটা ঘটেছে সেটা যেন দ্বিতীয়বার না হয়, তার জন্য আমি আপনাকে সাবধান করছি। আগে নিজের খেয়াল রাখতে শিখুন, তারপর রোগীর। আর কাল থেকেই হসপিটালে ঠিক সময় চলে আসবেন। চাঁদনির দিকে না তাকিয়ে পিছন ঘুরেই কথাগুলো বলল মাহিন। চাঁদনি মনে মনে বলল, আমি তো এটাই চেয়েছিলাম যেন আপনি আমাকে থামিয়ে দেন। আপনার মাঝে আমি আমার নূরকে দেখছি। যেভাবেই হোক আপনার সবটা আমার জানতেই হবে। আফতাব চৌধুরী গিয়ে চাঁদনির সামনে দাঁড়িয়ে পড়ল আর আস্তে আস্তে বলল, ছেলেটা ভীষণ রাগী, তুমি কিছু মনে করো না। কাল থেকে জাস্ট টাইমে চলে এসো। কিছুদিন পরেই আমি ব্যাক করব। ততদিন পর্যন্ত আমার ছেলেটাকে সহ্য করে নিও। মাহিন এবার সামনের দিকে ফিরল আর আফতাব চৌধুরীকে উদ্দেশ্য করে বলল, ড্যাড প্লিজ যা বলার জোরে বলো। এভাবে মিনমিন করে বলার কোনো মানে হয় না। মাহিন হঠাৎ জামান আহমেদের সামনে গিয়ে মৃদুস্বরে বলল, আঙ্কেল, আপনারা বসুন, আমি কফির অর্ডার করছি। জামান আহমেদ, না বাবা, আজ আর বসব না। আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, এখনই যেতে হবে। আর একদিন না হয় একসাথে বসে কফি খাওয়া যাবে। হালকা হেসে মাহিন কিছু বলতে যাবে তার আগেই ওর ফোনে একটা কল আসে। মাহিন পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনের দিকে তাকিয়ে হালকা হেসে বাহিরে চলে যায়। জামান আহমেদ আফতাব চৌধুরীর থেকে বিদায় নিয়ে সামনে হাঁটা ধরে, সাথে চাঁদনি আর কায়রাও। চাঁদনি এদিক সেদিকে তাকিয়ে মাহিনকে খুঁজছে আর একটিবার দেখার জন্য। বারবার খুঁজে ও ফলাফল শূন্য, মাহিনকে কোথাও দেখতে পেল না। অন্যদিকে মাহিন হসপিটালের ছাদে চলে আসে। কথা বলতে বলতে ফোনের ওই প্রান্তের লোকটি বলে উঠে, শালা, দেশে ফিরলি অথচ আমাকে জানালি না? আমাকে জানালে কি তোর মহাভারত অশুদ্ধ হয়ে যেত? মাহিন, সরি ইয়ার, আমার ও প্ল্যান ছিল না এত তাড়াতাড়ি দেশে ফেরার। কিন্তু ড্যাড আর মিনারের জোড়াজুড়িতে আসতে হলো। আর তাছাড়া কিছুদিন বাদেই মিনারের বিয়ে, বিশেষ করে এজন্য আসা। ওই লোকটি বড় ভাইকে রেখে ছোট ভাই বিয়ে করছে, শেষমেশ সেটা ও দেখতে হলো। শালা, এবার তো কাউকে পছন্দ কর, বিয়ে কর। আর কতদিন সন্ন্যাসী হয়ে থাকবি? মাহিন, দেখ সাদমান, কাউকে পছন্দ করা, বিয়ে করা এসব আমার দ্বারা হবে না। তাছাড়া মেয়েদের দেখলেই আমার ঘৃণা হয়। সব মেয়েরাই একরকম। সাদমান, মাহিন, এটা তোর সম্পূর্ণ ভুল ধারণা। সব মেয়েরাই জেনিয়ার মতো হয় না। মাহিন, সাদমান, স্টপ, আমি আর এসব শুনতে চাই না। তোর কি খবর সেটা বল। তোর ওই সানমুনের কি খবর? সাদমান, আর বলিস না ইয়ার, সে গতকালই বাংলাদেশে ফিরেছে। তাও আবার একটা দুঃসংবাদ পেয়ে। আমার এখানে বড্ড একা লাগছে। সানমুনকে ছাড়া আমার একটা দিন ও ভালো লাগছে না। ওর ভয়েস না শুনলে আমার খুব অস্বস্তি লাগে।
এই একদিনেই পাগল প্রায় হয়ে যাচ্ছি। মাহিন ও প্রেম কই পাশশালা? এতই যেহেতু প্রেম জেগেছে তাহলে ফোন কর তোর ওই সানমুনকে, না হয় দেশে চলে আয়। সে ও তো বিড়িতেই আছে। সাদমান ফোন দিয়েছিলাম একটু আগে, বাটসে কথা বলার আগেই ফোনের কানেকশন কেটে যায়। সেকেন্ড টাইম যখন কল দেই তখন ফোনটা বন্ধ পাই। তুই ঠিকই বলেছিস, আমার এখন দেশে ফিরে আসা উচিত। এবার সানমুনকে আমি আমার মনের কথা জানিয়েই ছাড়ব। হালকা হেসে মাহিন, অপেক্ষায় রইলাম। তোকে ছাড়া 10টা বছর দূরে থেকেছি, নিজেকে বড্ড এতিম এতিম লাগছিল। খবরটা জারাফ আর নাদিমকে ও দিতে হবে। তোর আসার কথা শুনলে তো ওরা দুজনেই 2 প্যাক বাড়িয়ে খাবে। সাদমান জোরে জোরে হেসে বলল, ওই 2 হারামিকে এখনই কিছু জানাস না, হঠাৎই এসে ওদের অবাক করে দেব। আচ্ছা এবার বল তোর কি খবর? হসপিটালের প্রথম দিন কেমন লাগছে? মাহিন, আর বলিস না, প্রচুর চাপে আছি, তার উপরে আজ এক জঘন্য ঘটনা ঘটেছে আমার সাথে। মেজাজ পুরো চাঙ্গে উঠে আছে। সাদমান, কি ঘটনা? উদ্বিগ্ন হয়ে মাহিন, পরে বলবো, এখন রাখছি। ড্যাড একটু পরেই ইংল্যান্ড যাবে কোনো এক রিসার্চে। আমার এখন ড্যাডের কাছে যেতে হবে। পরে তোকে সময় করে ফোন করে নিব, বলেই ফোনটা কেটে সামনে হাঁটা ধরল। ওইদিকে জামান আহমেদ, চাঁদনি আর কায়রা গাড়ির সামনে এসে দেখল সাব্বির গাড়িতে মাথা এলিয়ে চোখ বন্ধ করে আছে। দেখেই বোঝা যাচ্ছে গভীর ধ্যানে আছে। জামান আহমেদ চটপট গাড়িতে উঠে আগের জায়গায় বসে পড়ল। চাঁদনি আরও কিছুক্ষণ এদিক সেদিকে তাকিয়ে চোখে একরাশ হতাশা নিয়ে গাড়িতে উঠে পড়ল। কায়রা সাব্বিরের সাথে গিয়ে বসল। কায়রার তুড়ির আওয়াজে সাব্বিরের ধ্যান ভাঙ্গল। সাব্বির পিছু ফিরে কিছু বলতে যাবে তার আগেই জামিন আহমেদ বলে উঠে, পৃথিবীতে একজন মানুষের অনুরূপ একাধিক মানুষ থাকে। একজনের দৈহিক গঠনের সাথে আরেকজনের দৈহিক গঠনের মিল সচরাচর পাওয়া যায়। এতে অবাক হওয়ার কিছু নেই। আমি চাই না এই ব্যাপারটা বাড়িতে এখন কেউ জানুক। সময় হলে ওরা নিজেরাই সবটা জানবে এবং দেখবে। সাব্বির আর কিছু বলল না, গাড়ি স্টার্ট দিয়ে দিল। কায়রা আগা মাথা কিছু না বুঝে সামনের দিকে তাকিয়ে রইল। চাঁদনি জানালার সাথে লেগে বসেছে, চোখ তার আকাশের দিকে। ওকে দেখে মনে হচ্ছে আকাশের কাছে ওর অনেক প্রশ্ন। সে সব প্রশ্নের ওর তার চাইই চাই। হঠাৎই পুরো আকাশটা কালো হয়ে মেঘের রূপ ধারণ করে। মনে হচ্ছে এখনই কান্না করে সব ভাসিয়ে দিবে। আজ চাঁদনির মনের আকাশে ও মেঘ জমেছে। বন্যা হওয়ার আশঙ্কা খুব বেশি। জামান আহমেদ হঠাৎই চাঁদনিকে বুকে টেনে নেয় আর বলে, প্রিন্সেস, আমি জানি আজ যা হলো তা নিয়ে তুমি খুব শকড। আমিও খুব শকড। এতটা মিল না দেখলে হয়তো বুঝতে পারতাম না। আমি চাই না এখন আমাদের পরিবার সবটা জানুক। তোমার বড় খালামণি তো নাই, বুঝতে পারছো তো, এখন উনি সবটা জানলে কি হবে? আমার মনে হচ্ছে এর পিছনে একটা বড় সত্যি লুকিয়ে আছে, আর সেটা আমাদের খুঁজে বের করতে হবে। এর জন্য আমাদের অনেক সময় প্রয়োজন, তাই আমাদের এখন চুপ থাকতে হবে। নিজেদের স্বাভাবিক রাখতে হবে। প্রিন্সেস, তুমি রাজি তো আমার শর্তে? চাঁদনি জামান আহমেদের দিকে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে বলল, আমি রাজি আব্বু। আমার সব সত্যিটা জানতে হবে। উনার চোখে আমি আমার নূরকে দেখেছি। একজন মানুষের সাথে আরেকজন মানুষের এত মিল কিভাবে হতে পারে? আমি সবটা খুঁজে বের করব। এর মিস্ট্রি কি আমার জানতেই হবে। জামান আহমেদ চাঁদনির মাথায় হাত বুলিয়ে বলল, দ্যাটস লাইক এ মাই গুড গার্ল। কিছুক্ষণ পরেই সবাই বাড়ি চলে এলো,
এক এক করে সবাই গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকে গেল। ড্রয়িং রুমে ঢুকতেই দেখল নাদিয়া, সাদিয়া, রুহি, জায়মা ওরা মিলে জমিয়ে আড্ডা দিচ্ছে। চাঁদনির আম্মু, বড় খালামনি আর ফুফু টেবিলে খাবার সার্ভ করছে। আর ছোট খালামনি সোফায় বসে ফোনে যেন কি করছে। পুরো ডাইনিং টেবিল জুড়ে শুধু খাবার আর খাবার। জামান আহমেদ 1 মিনিটও না দাঁড়িয়ে নিজের রুমে হাঁটা ধরল, সাথে সাব্বির ও চাঁদনি আর কায়রাকে দেখে চাঁদনির আম্মু আর বড় খালামনি এগিয়ে এলো। চাঁদনির আম্মু চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, চাঁদ মা, আজ আমি আর তোমার খালামনি মিলে তোমার পছন্দের সব ডিশ রান্না করেছি। চটপট ফ্রেশ হয়ে দুজনই নিচে এসো। চাঁদনি আর কোনো কথা না বাড়িয়ে বলল, ওকে আম্মু। চাঁদনি আর কায়রা দুজনেই উপরে ওদের রুমে চলে গেল। চাঁদনি দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। ঝর্ণা ছেড়ে ঝর্ণার নিচে দাঁড়িয়ে পড়ল। ঝর্ণার পানি আর চাঁদনির চোখের পানি মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। তবে এটা চাঁদনির দুঃখের কান্না না, সুখের কান্না। এতদিন পর অতৃপ্ত চোখগুলি তাদের তৃপ্তি খুঁজে পেয়েছে। এখন থেকে প্রতিদিন দেখা হবে তার সাথে। ভাবতেই খুশিতে গা কাটা দিয়ে উঠছে। হঠাৎ চাঁদনি ঝর্ণা বন্ধ করে ভাবতে লাগল, আচ্ছা, উনি যদি আমার নূর না হয়? নূরের বদলে যদি অন্য কেউ হয়? কিছুক্ষণ পর ওয়েজিত হয়ে বলে, এটা নূর কি করে হতে পারে? নূরের রক্তাক্ত লাশটা তো আমি এই 2 হাতে ধরেছি। তখন ওর নাক দিয়ে নিঃশ্বাস পড়ছিল না। রক্ত চলাচল ও বন্ধ হয়ে গিয়েছিল। না না, এ আমার নূর হতে পারে না। ছি, আমি কত নির্লজ্জ। নূরের বউ হয়ে অন্য পুরুষের দিকে তাকিয়েছি। আমি নূরের সাথে এত বড় অন্যায় করতে পারি না। বলেই কান্না করতে করতে নিচে বসে পড়ল। কিছুক্ষণ পর কান্না থামিয়ে বলল, তবে এর পিছনে একটা রহস্য আছে, সেটা আমাকে খুঁজে বের করতেই হবে। আজ রাতেই খালামনির সাথে কথা বলতে হবে। আমার বুঝে শুনে পা ফেলতে হবে, খালমনি যেন কিছুই আজ করতে না পারে। চাঁদনি ওয়াশরুম থেকে বের হয়ে দেখল কায়রা রুমে নেই। নিচে গিয়ে দেখল কায়রা জায়মার সাথে বসে আড্ডা দিচ্ছে। চাঁদনি ও নিচে নেমে গেল। চাঁদনিকে দেখেই চাঁদনির আম্মু খাবার নিয়ে ব্যস্ত হয়ে গেল। বিকেল 5টা। আয়মন লাবিবাকে নিয়ে বাড়িতে ঢুকল। লাবিবা সোজা চাঁদনির রুমে চলে গেল। আর আয়মন তার নিজের রুমে। ওইদিকে মাহিন কেবিনে বসে রোগী দেখছে। একটু আগেই মাহিনের ড্যাড জানিয়েছে তিনি ইংল্যান্ড পৌঁছে গেছে। এটাই মাহিনের লাস্ট রোগী ছিল। এবার বাড়ি যাওয়ার পালা। অনেক ক্লান্ত সে এয়ারপোর্ট থেকে সোজা হসপিটালে এসেছিল। এখনো পর্যন্ত বাড়ি যাওয়া হয়নি। তাই সে গাড়ি নিয়ে বের হয়ে গেল। অনেক স্পিডে গাড়ি ড্রাইভ করতে লাগল। কিছুক্ষণ পরেই বাড়ি পৌঁছে গেল মাহিন। মাহিনের চেহারায় ক্লান্তির ছাপ পড়ে গেছে। হালকা নীলাভ চোখগুলিতে ক্লান্তি দেখা যাচ্ছে। সুন্দর সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে আছে। হালকা লাল রঙের কোমল ঠোঁটগুলো শুকিয়ে আছে। ড্রয়িং রুমে ঢুকেই মাহিন অবাক। পুরো বাড়ি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। খাবারের ঘ্রাণে পুরো বাড়ি ম ম করছে। মাহিনকে দেখেই তার ছোট ভাই মিনার দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ল। অন্যদিকে মাহিনের মম রেগে বোম হয়ে আছে। মিনার, ভাইয়া, কত বছর পর তোকে দেখলাম। তুই এখনো বদলাসনি। ঠিক আগের মতো রয়ে গেলি। তবে এখন আরো বেশি হ্যান্ডসাম আর ফিট হয়ে গেছিস। আমার চেয়েও বেশি। মাহিন মিনারকে বুক থেকে সরিয়ে বলল, তুই তো আমাকে হ্যান্ডসাম আর ফিট বললি, এখন দেখিস মম এসে বলবে হায় হায়। আমার ছেলেটা কেমন রোগা পাতলা হয়ে গেছে আর কালো ও হয়ে গেছে। নিশ্চয়ই ওইখানে নিজের যত্ন নিতি না। ঠিকভাবে খাওয়া দাওয়াও করতি না। সারাদিন রোগী আর ফ্রেন্ডের নিয়ে পড়ে থাকতি।
বলেই মিনার আর মাহিন দুজনেই পেটে হাত দিয়ে হাসতে লাগল। দুজনের হাসি দেখে তো সেলিনা চৌধুরী, মাহিনের মমো, রাগে লাল হয়ে গেল। মাহিন দৌড়ে গিয়ে তার মমোকে জড়িয়ে ধরে বলতে লাগল, সরি মমো, আমার প্রথমেই উচিত ছিল তোমার সাথে দেখা করা, বাট সময় করতে পারিনি, আমাকে মাফ করে দাও প্লিজ। এখন আর রাগ করে থেকো না, আমার খুব খিদে পেয়েছে। পেটে হাত দিয়ে মাহিন জানে এখন আর তার মমো রাগ করে থাকতে পারবে না। এটাই তার মোমের দুর্বল পয়েন্ট। সেলিনা চৌধুরী নিমিষের মধ্যে সব রাগ ভুলে ছেলেকে জড়িয়ে ধরে কপালে চুমো খেল আর বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, আজ তোর সব পছন্দের খাবার রান্না করেছি। মাহিন ও তার মায়ের কপালে চুমো খেয়ে উপরে চলে গেল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে মাহিন একটা টাওয়াল পেঁচিয়ে উন্মুক্ত সাদা ধবধবে শরীরটা নিয়ে আয়নার সামনে দাঁড়াল। নিজেকে আয়নায় দেখেই মাহিন চমকে গেল, কারণ তার বুকের বাঁ পাশের উপরেই একটা নখের আঁচড়। বুঝতে বেশিক্ষণ সময় লাগল না এই আঁচড়টা কার হতে পারে। মাহিন রাগী কণ্ঠে বলে উঠল, এই প্রথম কোনো মেয়ে আমার শরীরে আঁচড় দেওয়ার সাহস পেল, হোক সেটা অ্যাক্সিডেন্ট। অবশ্য আদৌ সেটা অ্যাক্সিডেন্ট কিনা আমার জানা নেই। আয়না থেকে সরে মাহিন আবার বলতে লাগল, আমি কখনো জেনিয়াকে ও আমার শরীরে টাচ করতে দেইনি। কিন্তু মিস চাঁদনি, আপনি তো আমার শরীরে আঁচড়ের দাগই দিয়ে দিলেন। আমার শরীরে আঁচড় কেটেছেন ঠিকই, কিন্তু আমার মনে কখনো আঁচড় কাটতে পারবেন না। চোখ লাল করে সাদা টি শার্ট আর একটা অ্যাশ কালার 3/4 প্যান্ট পরে মাহিন চলে গেল নিচে। ছেলেকে দেখেই সেলিনা চৌধুরী তাকে খাওয়াতে শুরু করল। অন্যদিকে মিনার হিংসায় জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কারণ তার মমো শুধু মাহিনকে খাওয়াতেই ব্যস্ত, তার দিকে কোনো ভ্রুক্ষেপই নেই। গাল ফুলিয়ে বসে আছে মিনার। সেলিনা চৌধুরী কিছুটা আঁচ করতে পেরে মিনারকে উদ্দেশ্য করে বলল, শোন, এখানে গাল ফুলিয়ে বসে থাকার কোনো মানে হয় না। এতদিন আমার হাতে অনেক খেয়েছিস, এখন তোর উডবি ওয়াইফ আছে, ওর কাছে যা, ও তোকে আদর করে খাইয়ে দিবে। আমার মাহিনের তো আর বউ নেই, তাই ওকে আমারই খাইয়ে দিতে হবে। এ কথা শুনে মাহিন বিষম খেল। মিনার লজ্জায় কারো দিকে তাকাতে পারছে না। ওইদিকে সেলিনা চৌধুরী হেসে কুটি কুটি। হঠাৎ মিনারের ফোন বেজে উঠল, সে ইতস্তত বোধ করছে কলটা রিসিভ করবে কিনা। মাহিন মিনারকে উদ্দেশ্য করে বলে উঠল, হয়েছে, এত হিজিটেড ফিল করতে হবে না, আমরা বুঝে গেছি কে কল করেছে। প্রেম করার সময় লজ্জা করেনি, এখন আমাদের সামনে কথা বলতে লজ্জা। আচ্ছা মমো, ওর বউকে কবে আনবে? বেচারার চেহারার দিকে তাকানো যাচ্ছে না। সেলিনা চৌধুরী, তোদের ড্যাড ইংল্যান্ড থেকে ফিরে আসুক, তারপরই ওদের বিয়ের ডেট ফিক্সড করে ফেলব। অন্যদিকে লাবিবা চাঁদনির রুমে গিয়ে দেখল, চাঁদনি বারান্দায় বসে ফোনে কিছু একটা করছে আর কায়রা ঘুমে মগ্ন। লাবিবা পিছন থেকে তার 2 হাত দিয়ে চাঁদনির চোখজোড়া আবদ্ধ করে নিল। আমি জানি লাবু, তুই এসে গেছিস, হাতটা ছাড় এবার। লাবিবা হাত ছেড়ে চাঁদনির পাশে গিয়ে বসে পড়ল আর বলল, আমি জানতাম চাঁদ, তুই আমাকে ঠিক চিনে ফেলবি। একা একা কি করছিস এখানে? চল ছাদে যাই। একগাল হেসে চাঁদনি, শর্ত আছে, আগে বল রাখবি কিনা। লাবিবা, তুই শর্ত দিবি আর আমি রাখব না, এটা কখনো হতে পারে? বল কি শর্ত? চাঁদনি, তোর আর জিসান স্যারের মধ্যে কি হয়েছে সবটা বলতে হবে। লাবিবা একটা চাপা শ্বাস ছেড়ে বলল, চাঁদ, আমি তোর কাছে কখনো কিছু গোপন করিনি, আজও করব না। সত্যটা যতই নির্মম হোক না কেন, আমি তোকে আজ সবটা বলবো। চাঁদনি, তাহলে চল ছাদে। দুজনেই ছাদে চলে গেল। আজ আকাশটা খুব নিখুঁতভাবে সেজেছে। আকাশ আজ তার আসল রূপ ধারণ করেছে। গাঢ় নীল রঙে নিজেকে রাঙিয়ে সে
সাথে শীতল বাতাসও দিচ্ছে। আজ তার মনে কোনো তেজ নেই, আছে শুধু শীতলতা। দেখেই বোঝা যাচ্ছে খুব খুশি সে। হয়তো আশা করে আছে তার থেকে লক্ষ লক্ষ ফুট নিচের ওই সাগর আজ তার দিকে চোখ তুলে তাকাবে। সে আজ সূর্যের প্রখরতাকে ও বুকে ঠাঁই দেয়নি, কারণ সে জানে সাগরের শুধু শীতলতাই পছন্দ। আজ চাঁদনির মনে ও আশার আলো জ্বলছে, হয়তো পুরাতন কোনো মূল্যবান জিনিসকে নতুন করে পাওয়ার আশা। চাঁদনি আর লাবিবা ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। হালকা বাতাসে চাঁদনির চুলগুলো উড়ছে। লাবিবা এবার সবটা বলতে শুরু করল। 4 বছর আগে তুই আমেরিকা চলে যাওয়ার পর আমি খুব একা হয়ে গেছিলাম। নূর ভাইয়ার অকাল মৃত্যুটা হজম করতে পারছিলাম না। তোকে কখনো সাদা কাপড়ে দেখব বলে দুঃস্বপ্নেও ভাবিনি। তখন জায়মা ও খুব চুপ হয়ে গিয়েছিল। নূর ভাইয়া যাওয়ার পর থেকে একটা না একটা বিপদ লেগেই ছিল। নূর ভাইয়ার অ্যাক্সিডেন্টের কথা শুনে হাবিব স্যার, নূরের বাবা, হার্ট স্ট্রোক করে সাথে সাথে মারা যায়। আর তুই তো টানা 1 বছর কোমায় ছিলি। যা ও কোমা থেকে ফিরলি তা ও আবার আমাদের না জানিয়ে আমেরিকা চলে গেলি। তখন নিজেকে খুব ডিপ্রেশন মনে হতো। কারো সাথে কথা বলতাম না, জিসানের সাথেও না। আমি কিছুটা সময় চেয়েছিলাম নিজেকে স্বাভাবিক করার জন্য। আমি ভেবেছিলাম জিসান ও হয়তো হাবিব স্যার আর নূর ভাইয়ার মৃত্যুতে আমার মতোই শকট হবে। হাজার হলে ও নূর ভাইয়া আর জিসান আমাদের ভার্সিটির টিচার প্লাস কলিগ ছিল। আর হাবিব স্যার তো আমাদের ভার্সিটির প্রিন্সিপালই ছিল। কিন্তু না, জিসান এতটাও শকট হয়নি আমি যতটা ভেবেছিলাম। আমাদের মধ্যে তখন সাময়িক দূরত্ব তৈরি হয়েছিল ঠিকই, কিন্তু জিসানের প্রতি আমার ভালোবাসা এক চুলও কমেনি। তখনই জিসান আমার এই দূরত্বটাকে হাতিয়ার বানিয়ে অন্য কাউকে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে ফেলে, যার পরিণাম ছিল বিয়ে। চোখে একরাশ জল আর মুখে একটা মিষ্টি হাসি নিয়ে লাবিবা চাঁদনির দিকে তাকিয়ে বলে, হ্যাঁ চাঁদ, জিসান কাউকে বিয়ে করে নিয়েছিল। বিয়ের 1 সপ্তাহ পর আমাকে সবটা আয়মন ভাইয়া জানায়। বিশ্বাস কর, আমি ভাবতেও পারিনি জিসান এমন কিছু করবে। যেদিন আমি খবরটা শুনি ওই দিনই জিসানের মুখোমুখি হই। সে আমাকে মুখের উপর বলে দিয়েছিল সে তার ফ্যামিলির পছন্দ করা মেয়েকে বিয়ে করেছে। সে ওই মেয়েকে নিয়ে ভালো আছে। আমার নাকি ওর বউ হওয়া যোগ্যতা নেই। আমি যেন তাকে আর কখনো ডিস্টার্ব না করি। কিছুটা থেমে আবার বলল, তখন আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। নিজেকে কন্ট্রোললেস মনে হচ্ছিল। বারবার মাথায় একটা কথাই ঘুরছিল, আমার প্রতি তার ভালোবাসাটা কি এতটাই ঠুনকো ছিল যে আমাকে কয়েকটা দিন সময় দেওয়া যায়নি? এর ওর আমার আজও অজানা। বিশ্বাস করের ওর আমার চাইও না। আবার চোখের জল মুছে বলল, জানিস চাঁদ, জিসানের 3 বছরের একটা বাচ্চা আছে। চাঁদনি শুধু লাবিবার দিকে তাকিয়ে আছে, হয়তো কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। চাঁদনি এবার লাবিবাকে খুব টাইট করে জড়িয়ে ধরে বলল, ওই প্রতারকটার জন্য চোখের পানি একদম নষ্ট করবি না। চোখের পানি খুব মূল্যবান, ভালো কোনো কাজে খরচ করবি। আর ওই গম্ভাটটা কি বলেছে? তুই ওর বউ হওয়ার যোগ্য না। আরে ওই তো তোর বর হওয়ার যোগ্য না। সে একজন টিচার বলে কি নিজেকে খুব যোগ্য মনে করছে? যোগ্যতা শুধু তার কাজের মাধ্যমে প্রকাশ পায় না। যোগ্যতা প্রকাশ পায় তার চিন্তাধারা, আচার আচরণ, যৌক্তিকতা, ব্যক্তিত্ব আর বিশাল সাজানো গুছানো একটা চমৎকার মনের মাধ্যমে। একজন পেশাদারী খুনিও তো নিজেকে যোগ্য মনে করে। একজন নিরীহ মানুষের জীবন নিয়ে নিজেকে খুব মহৎ কাজের অংশীদার মনে করে। তাই বলে কি সে ও যোগ্য? না, কখনো না। আমার মতে জিসান স্যার ও একজন খুনি।
শুধু খুনি বললে হবে না, খুব ঠান্ডা মাথার খুনি। তিনি একটা কোমল মনকে খুন করেছে। এর মূল্য ওনাকে চুকাতে হবে। ওদের কথার মাঝেই কায়রা আর জায়মা চলে আসল। দুজনেই নিজেকে সামলিয়ে নিল। জায়মা আর কায়রার পিছু পিছু ওর বড় খালামণি এসে উপস্থিত। খালামণিকে দেখে চাঁদনি এগিয়ে গেল। চাঁদনিকে জড়িয়ে ধরে খালামণি বলতে লাগল, চাঁদ মা, আমার বাড়ি যেতে হবে। আমি বাড়ি না গেলে নীর কখনো সোহানীকে আসতে দিবে না। তোকে বাড়িতে কোথাও খুঁজে পাইনি, ভাবলাম ছাদে আছিস তাই চলে এলাম। চাঁদনি কথাটা শুনে খুব একটা খুশি হল না, কারণ সে ভেবেছিল আজ রাতে তার খালামণির কাছ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে কিছু গোপন অতীত সামনে নিয়ে আসবে। কিন্তু তা আজ আর হবে না। তবে আমাকে হাল ছাড়লে হবে না, খালামণিকে যে করেই হোক আজ এই বাড়িতে রাখতে হবে। চাঁদনি, খালামণি প্লিজ আজ রাতটা থেকে যাও। কাল সকালে আমি যখন হসপিটালে যাব তখন তোমাকে ওই বাড়িতে ড্রপ করে দিব। আহ্লাদি সুরে। খালামণি, না রে চাঁদ, আজ আর থাকা হবে না। মেঘার শরীরটা তেমন ভালো নেই। একটু আগে নীর ফোন করেছিল। সোহানী একা সবটা সামলাতে পারছে না। চাঁদনি মন খারাপ করে বলল, দেখেছ খালামণি, আমি কত অভাগী, নিজের বোনের মেয়েকে কাছে পেয়েও একটি বারের জন্য কোলে নিতে পারিনি, একটু আদর করতেও পারিনি। খালামণি চাঁদনির কপালে চুমো খেয়ে বলল, কে বলেছে আমার চাঁদ মা অভাগী? সাময়িক ভুল বুঝাবুঝির জন্য এমনটা হচ্ছে। আসলে নীর ওর বাবা আর নূরের মৃত্যুটা মেনে নিতে পারছে না। ভাবছে তোর কারণে সবটা হয়েছে। আমি জানি আমার চাঁদ মা সব ভুল বুঝাবুঝি মিটিয়ে আবার নীরের মন জয় করতে পারবে। চাঁদনি, খালামণি, নীর ভাইয়া ঠিকই বলছে, ওই দিন আমার জন্যই সবটা হয়েছে। আমিই দোষী, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে দোষী। খালামণি, চুপ কর চাঁদ, যা হবার হয়ে গেছে। এসব নিয়ে আর ভাববি না। আমি দুদিন পরেই সোহানীকে নিয়ে চলে আসব। যদি পারি সাথে করে নীরকেও নিয়ে আসব। বলেই নিচে হাঁটা ধরল। 1 মিনিট ও দাঁড়ালো ও না। চাঁদনি মন খারাপ করে দাঁড়িয়ে রইল। সে যেটা ভেবেছিল সেটা হয়নি, তাকে আরো 2 দিন অপেক্ষা করতে হবে। ওইদিকে সাব্বির হসপিটাল থেকে আসার পর থেকেই রুমে পায়চারি করছে। ওর অবস্থা দেখে মনে হচ্ছে আজ সে ভূত দেখেছে। ওর বন্ধুরা একের পর এক কল দিয়েই যাচ্ছে, সেদিকে সাব্বিরের বিন্দুমায় খেয়াল নেই। সাব্বির হঠাৎ বলে উঠল, আচ্ছা আয়মন ভাইয়াকে যদি সবটা জানাই তাহলে কেমন হয়? আয়মন ভাইয়া তো নূর ভাইয়ার জানের জিগার ছিল। ওরা দুজন দুজনকে ছাড়া একদিনও থাকতে পারত না। আমি বরং আয়মন ভাইয়াকে সবটা জানিয়ে আসি। ওকে না জানিয়ে কিছুতেই শান্তি পাচ্ছি না। যে ভাবা সেই কাজ। সাব্বির চলে গেল আয়মনের রুমে। আয়মন খাটে বসে ল্যাপটপে কাজ করছে। বেচারাকে দেখেই বোঝা যাচ্ছে খুব ইম্পর্টেন্ট কাজ করছে। সাব্বির আয়মনের কাছে গিয়ে বলল, ভাইয়া, তোর সাথে আমার কিছু কথা আছে। আয়মন, পরে শুনব, এখন যা। সাব্বির, না ভাইয়া, এখনই শুনতে হবে। সিরিয়াস হয়ে। আয়মন, আচ্ছা বল, তবে তাড়াতাড়ি শেষ করবি। নিশ্চয়ই আমাকে ব্ল্যাকমেইল করার নতুন কোনো ধান্দা নিয়ে এসেছিস। তোর সাথে বিশ্বাস নেই। আয়মনের কথায় সাব্বির কোনো রিঅ্যাকশনই করল না। সে হঠাৎ বলে উঠল, আমি আজ নূর ভাইয়াকে দেখেছি। আয়মন, আমি তো প্রতিদিনই দেখি। নূর আমার সাথে বসে কফি খায়, হাসাহাসি করে, লং ড্রাইভে যায়, মুখটা মলিন করে। সাব্বির ভাইয়া, আমি স্বপ্নের কথা বলিনি।
আমি আজ নিজের চোখে স্বয়ং নূর ভাইয়াকে দেখেছি। ওয়েজিত হয়ে আয়মন এবার ল্যাপটপটা বন্ধ করে সাব্বিরের দিকে তাকালো। সাব্বিরকে দেখে মনে হচ্ছে না যে সে মজা করছে, খুব সিরিয়াস মনে হচ্ছে। আয়মন এবার বসা থেকে উঠে সাব্বিরকে ঝাঁকিয়ে বলল, এই পাগল হয়েছিস তুই? নূরকে দেখেছিস মানে? কই দেখেছিস? সাব্বির চাঁদনীর হসপিটালে। ভাইয়া নিজের নাম বদলে মাহিন রেখেছে। আফতাব আঙ্কেলের বড় ছেলে হিসেবে নিজের পরিচয় দিয়েছে। আয়মনের চোখে পানি চলে আসল। শরীর থেকে অঝরে ঘাম ঝরছে। সাব্বিরকে আবার জিজ্ঞেস করল, তুই ঠিক দেখেছিস তো? চাঁদ আর মামু ও কি দেখেছে? সাব্বির দেখেছে। মামু বারণ করেছে এখন যেন কাউকে কিছু না বলি। আয়মন সাথে সাথে রুম থেকে বের হয়ে চাঁদনির রুমে চলে গেল। চাঁদনিকে রুমে না দেখতে পেয়ে হন্তদন্ত হয়ে ছাদে চলে গেল। ছাদে গিয়ে দেখে লাবিবা আর চাঁদনি ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। অন্যদিকে জায়মা আর কায়রা বসে আচার খাচ্ছে। আয়মন চাঁদনির কাছে গিয়ে চাঁদনির হাত ধরে টানতে টানতে চাঁদনির রুমে নিয়ে এলো। চাঁদনি হাঁফাতে হাঁফাতে বলল, কি হয়েছে ভাইয়া? তুই আমাকে এভাবে টেনে আনলি কেন? আয়মন আজ হসপিটালে যা যা হয়েছে প্রথম থেকে সবটা বল। চাঁদনি মনে মনে বলল, ঈশ্বর আয়মন ভাইয়ার কথা তো আমার মাথা থেকেই বের হয়ে গিয়েছিল। ভাইয়াকে আমার প্রথমেই সবটা জানানো দরকার ছিল। নূর ভাইয়া আর আয়মন ভাইয়া দুজন দুজনের কলিজা ছিল। ভাইয়াকে বললে হয়তো ভাইয়া ও আমাকে সত্যিটা জানতে হেল্প করবে। চাঁদনি কান্নাজড়িত কণ্ঠে হসপিটালে যা যা ঘটেছে সব বলে দিল। আয়মনের চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে। সে মাথায় হাত দিয়ে খাটে বসে পড়ল। চাঁদনি আয়মনের পাশে বসল আর বলল, ভাইয়া তুই না দেখলে বুঝবি না এটা নূর নাকি অন্য কেউ। সেই চেহারা, সেই চোখ, সেই নাক, সেই ঠোঁট, কোনো কিছুর অমিল নেই। আয়মন এবার চাঁদনির দিকে তাকিয়ে বলল, আমি একবার দেখতে চাই। কাল আমি তোর সাথে হসপিটালে যাব। আর এর মধ্যে যদি কোনো রহস্য থাকে সেটা আমরা দুজনে মিলেই বের করব। চাঁদনি এবার আয়মনের বুকে ঝাঁপিয়ে কান্না করতে করতে বলল, ভাইয়া আমি জানতাম তুই আমার পাশে থাকবি। আমি মনে প্রাণে চাই উনি যেন নূর ভাইয়া হয়। আয়মন চাঁদনির মাথায় হাত বুলিয়ে বলল, চাঁদ এটা কখনো নূর হতে পারে না। আমি এই দুহাতে আমার কলিজার টুকরা বন্ধুটাকে দাফন করে এসেছি। ওর রক্তাক্ত চেহারাটা এখনো আমার চোখে ভাসে। রাতে ঘুমাতে পারি না। ওর আয়ু ডাকটা আমার কানে ভাসে। কিছুটা থেমে আবার বলল, আমার মনে হচ্ছে নূরের কোনো যমজ ভাই ছিল। আর এটা শুধু খালামণি আর খালুই জানবে। কিন্তু আপসোস খালু তো এখন আর নেই। তবে খালামণি তো আছে। খালামণির থেকে আমাদের সবটা জানতে হবে। চাঁদনির কান্না এবার আরো বেড়ে গেল আর বলল, কিন্তু ভাইয়া আমি যে খুব আশা করেছিলাম যে উনি নূর হবে। তাহলে আমার কি হবে ভাইয়া? আমি যে নূরকে ছাড়া আর থাকতে পারছি না। আয়মন মনে মনে বলর, উনি যদি নূরের মতো দেখতে হয়ে থাকে তাহলে আমি 100% সিউর নূরের কোনো যমজ ভাই ছিল যেটা আমরা জানতাম না। তবে ভালোই হলো চাঁদকে আর কষ্ট পেতে হবে না। ওই ছেলেটার সাথে চাঁদের সন্ধি করে দেওয়া আমার কর্তব্য। আমি যে ওকে আর এভাবে দেখতে পারছি না। আমি জানি আমার এই সিদ্ধান্তে নূরও খুব খুশি হবে। ও তো সবসময়ই চেয়েছে ওর চাঁদ পাখি খুব খুব খুশি থাকুক। চাঁদকে এই অবস্থায় দেখে হয়তো নূর ও শান্তি পাচ্ছে না। আয়মন এবার চাঁদনিকে উদ্দেশ্য করে বলল,
যা হবে ভালোই হবে। তুই শুধু হসপিটালে যাওয়ার সময় আমাকে নিয়ে যাবি। আর শুন, মামু ঠিকই বলেছে, এখন আমাদের চুপ থাকা দরকার, যেন কাক পক্ষী ও টের না পায় এই ব্যাপারটা। ওইদিকে মাহিন ব্যালকনিতে দাঁড়িয়ে রাতের আকাশ দেখছে। রাতের আকাশটা খুব মণিমুগ্ধকর। চাঁদের পাশে অসংখ্য তারার ছুটোছুটি দেখে মনে হয় যেন তারারা চাঁদের সাথে লুকোচুরি খেলছে। আচ্ছা, রাতের চাঁদটা এও সুন্দর হয় কেন? চাঁদের চেয়ে পৃথিবীতে সুন্দর দ্বিতীয় কোনো বস্তু আছে বলে আমার মনে হয় না। রাতের ধর্মই তো হল অন্ধকার। সারাদিন আলো দিতে দিতে দিনের আকাশটা যখন ক্লান্ত হয়ে পড়ে তখনই রাতের আবির্ভাব ঘটে। পুরো পৃথিবীতে অন্ধকার নেমে আসে। আকাশের ক্লান্তি ঘুচাতে এক ফালি চাঁদ উকি দেয় পৃথিবীকে আবছা আলোয় আলোকিত করতে। চাঁদের সাথে তারারা ও সঙ্গ দেয়। কি পবিয়ে তাদের বন্ধুত্ব! কেউ কাউকে একা ছাড়ে না। একজন ক্লান্ত হয়ে গেল আরেকজন এসে সঙ্গ দেয়। আকাশের ওই চাঁদটা যদি মানুষ হয়ে পৃথিবীতে নেমে আসত তাহলে ঠিকই হাসিমুখে নিজের মনের সঙ্গে আত্মার সঙ্গে মিশিয়ে নিতাম। কিন্তু চাঁদ তো একটা গ্রহ, পৃথিবীতে নেমে আসবে কি করে? আমি একটু বেশিই ভাবি। মাঝে মাঝে মনে হয় দিন শেষে আমার ও কারো সঙ্গ দরকার, আমার ক্লান্তি দূর করার জন্য, মনের অবসাদ মেটানোর জন্য। কিন্তু আমার তো কারোর সঙ্গই ভালো লাগে না। তাহলে কি আমার আত্মার মৃত্যু ঘটেছে? কেউ মিথ্যা ছলনায় আমার আত্মাকে পিষিয়ে দিয়েছে? ঈশ্বর, যদি এখন আকাশে রংধনু উঠত তাহলে পরখ করে নিতাম আসলেই আমার আত্মার মৃত্যু হয়েছে কিনা। রংধনুর দিকে একবার তাকিয়ে দ্বিতীয়বার যদি তাকাতে মন না চায় তাহলেই ভেবে নিতে হবে আমার আত্মার মৃত্যু ঘটেছে। কিন্তু আপসোস, এখন চাইলে ও আকাশে রংধনু উঠবে না। আমি চাই ও না এখন আকাশে রংধনু উঠুক, না হয় চাঁদ আর তারা দুজনেই হারিয়ে যাবে। তাহলে আমার আর রাতের আকাশটা উপভোগ করা হবে না। চলবে।